শহর প্রেম 2। লেখিকা নুরুন্নাহার তিথি। সূচনা পর্ব। বর্ষার দিনে পায়ে হেঁটে ভার্সিটিতে যাচ্ছে আদিরা। রাস্তার কিনারাতে পানি জমে আছে। আদিরা পানি দেখে রিস্ক নিয়ে প্রায় রাস্তার মাঝে চলে যায়। হঠাৎই আদিরা পিঠে ধাক্কা অনুভব করে, সেই পানিতেই উপুর হয়ে পড়ে যায়। এই পানি থেকে বাঁচতেই সে রাস্তার মাঝখানে গিয়েছিল, আর এখন সে সেই পানিতেই একদম নাজেহাল অবস্থা। আদিরা কিছু বুঝে উঠার আগেই কিছুটা সামনে একটা বাইক ধুম করে উল্টে যায়। বাইকের লোকটা ছিটকে রাস্তায় পড়েছে। বাইক অ্যাক্সিডেন্ট দেখে আদিরা তার রাগ দুঃখ ভুলে তাড়াতাড়ি করে উঠে সেই বাইকটার কাছে যায়। গিয়ে দেখে একটা লোক হেলমেট পরা অবস্থায় রাস্তার মধ্যে পড়ে হাত ধরে কাতরাচ্ছে। আশেপাশে 3-4 জন লোক বাইক অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে সেখানে জড়ো হয়েছে। একজন বলছে, এই মায়া, তুমি রাস্তাঘাটে দেইখা চলতে পারো না? রাস্তার মাঝখানে কেন আইছো? তোমারে বাঁচাইতে গিয়া পোলাটার অ্যাক্সিডেন্ট হইল। আরেকজন বলছে, বাইক থাকলে যেন মানুষ আসমানে উড়ে দিক বেদিকে তাকায় না দেয় টান। আদিরা দুজনের কথাই শুনে, কিন্তু কোনো প্রত্যুত্তর করে না। এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনার বিশ্লেষণ করছে, কিন্তু কেউ ছেলেটাকে ধরে উঠাচ্ছে না। অজ্ঞতা আদিরা ছেলেটার হাত ধরে উঠাতে চাইলে ছেলেটা ঝাড়া দিয়ে আদিরার হাত ছাড়িয়ে নেয়। তারপর ধীরে ধীরে উঠে বসে বাম হাত দিয়ে কোনো মতে মাথার হেলমেটটা খুলে আদিরের দিকে রাগত দৃষ্টিতে তাকায়। ছেলেটা হেলমেট খুলতেই আদিরা ছেলেটাকে চিনতে পারে। এই যে তার ভার্সিটির সিনিয়র মারোশাদ ইশরাক, যাকে কিনা পুরো ভার্সিটি চিনে। চিনবেই না কেন? সে তো ভিপি পদের প্রার্থী, আর পুরো ভার্সিটির সবাই মারশাদকেই নতুন ভিপি হিসেবে চায়। তার উপর মেয়েরা তো। কিন্তু আদিরা উনাকে ভয় পায়। সে এখন ভয় 2 পা পিছিয়ে গেল। মারোশাদ আদিরাকে দেখে রাগে কটমটিয়ে বলে উঠে, এই তোমার সমস্যা কি? চোখ কি হাতে নিয়ে হাঁটো? আদিরা ভয় পেয়ে মাথা নিচু করে ডান হাতের নখ দিয়ে বাম হাতের নখ খুঁটছে। মারোশাদের প্রশ্নে ভয় কেঁপে উঠে চুপ করে থাকে। মারোশাদের হাঁটুর কাছে জিন্স ছিঁড়ে হাঁটু ছিলে গেছে, তবে পায়ের থেকে বেশি ব্যথা পেয়েছে ডান হাতে। আদিরাকে ধাক্কা দিয়ে সরাতে গিয়ে বেকায়দায় আশেপাশের লোকজন মারোশাদের বাইকটা সোজা করে উঠায়। মারোশাদ বাইকের উপর হেলমেটটা রেখে খোঁড়াতে খোঁড়াতে আদিরার কাছে এলো। আদিরা দৃষ্টি নিচু রেখে এদিক ওদিক তাকাচ্ছে। মারোশাদ রুষ্ট স্বরে বলল, রাস্তার মধ্যে হাঁটার সময় চোখ হকানো কি আসমানে তুলে হাঁটো? আমি যে 2 বার হর্ন দিলাম শুনেছিলে? রাস্তার মাঝখানে কেন এসেছো? আদিরা দৃষ্টি এদিক ওদিক ঘোরাতে গিয়ে মারশাদের হাঁটুর দিকে নজর যায়। আদিরা দেখে সেখানে রক্ত জমাট বেঁধে আছে। আদিরা সেখানে হাত দিতে নিলে মারশাদ বাম হাতে আদিরার হাত ধরে ফেলে, আর বলে, কি হয়েছে? তুমি আমার কথার জবাব দিচ্ছ না কেন? এখন কি চোখ হকানের সাথে সাথে মুখের জবানটাও খুইয়ে বসেছ? আদিরা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, আসলে মানে, এই তোমার সমস্যা কি? তোমার মুখে কথা ফুটে না। আসলে মানে এগুলা কি? আদিরা নিচু স্বরে বলল, ভাইয়া, রাস্তার ধারে পানি তো, তার জন্য মাঝখানে চলে গিয়েছি। রাস্তার কিনারায় পানি আর রাস্তার মাঝখানে গাড়ি, তো কোনটা তোমার জন্য সেফ মনে হয়? এদিকে তোমার জন্য আমার অবস্থা। মারশাদের কথাগুলো আদিরার খারাপ লাগলো। সে তো ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করায়নি। আদিরা ফের বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি যে এত কিছু হবে। মারশাদ বিরক্তি নিয়ে কিছু বলতে নিবে, তখন আদিরার মুখখানা দেখে মায়া লাগে। তাই সে আর কিছু বলে না। আস্তে আস্তে নিজের বাইকের কাছে গিয়ে বাইকে বসে, তারপর হেলমেট পরে আদিরাকে ডাকে, বাইকে এসে বসো। মারশাদের ডাক শুনে আদিরা নিজের পিছনে একবার তাকায়। তা দেখে মারশাদ বিরক্তি নিয়ে বলে, আমি তোমাকেই বলছি, তুমি ছাড়া এখানে কে আছে যাকে আমি বাইকে উঠতে বলবো? আদিরা মেকি হেসে বলে, সমস্যা নেই ভাইয়া, আমি চলে যেতে পারবো। আমি কি বলেছি তুমি যেতে পারবে না?
আমি জানি তুমি যেতে পারবে। এমনকি তুমি হেঁটে হেঁটেই যাবে তোমার ক্লাস যেন কখন। আদিরা টনক নড়ে। সে তার ফোন সময় দেখতে ব্যাগে ফোন খুঁজে, কিন্তু ব্যাগে তার ফোন নেই। তারপর আশেপাশে তাকিয়ে দেখে পানির মধ্যে ফোনটা পড়ে আছে। আদিরা জলদি করে ফোনটা উঠিয়ে দেখে তা কাজ করছে না। মারুশাদ বুঝতে পারল আদিরা সময় দেখতে চাইছে। তাই মারুশাদ নিজেই বলে দিল, আর 10 মিনিট বাকি, হেঁটে যেতে যেতে ক্লাস শুরু হয়ে যাবে। আদিরা তার ফোনটার ব্যাটারি খুলে পানি মুছে সেটাকে আবার লাগিয়ে চালু করার চেষ্টা করছে। মারুশাদ এটা দেখে চোখ বন্ধ করে 2 বার বিরক্তির নিঃশ্বাস ছেড়ে তাড়া দিয়ে বলে, তোমার আইফোন 15 প্রো ম্যাক্সকে সাইডে রেখে দয়া করে বাইকে উঠো। আদিরা ইতস্তত করছে। মারুশাদ এবার ফের রেগে যায়। সে বলে, দেখো আমার পায়ে ও হাতে ব্যথা। এখন আমাকে বাধ্য করো না তোমাকে টেনে আনতে। নিজের পায়ে হেঁটে বাইকে এসে বসো। আদিরা আর উপায়ন্তর না পেয়ে তাড়াতাড়ি করে বাইকে গিয়ে বসল। তারপর মারুশাদ ও নিজের মাঝে নিজের ব্যাগটা রাখল। মারুশাদ বলল, আমার বাম কাঁধে শক্ত ধরে বসো, ডান কাঁধে ধরবে না। আদিরা ইতস্তত করে ধিমি স্বরে বলল, ভাইয়া বাইক একটু আস্তে চালিয়েন। হুম। অতঃপর মারুশাদ বাইক স্টার্ট করে। প্রায় 5-7 মিনিট পর ওরা ভার্সিটিতে এসে পৌঁছে। আদিরা বাইক থেকে নেমে মারুশাদকে ধন্যবাদ বলে ছুট লাগালো ক্লাসরুমের দিকে। মারুশাদ পিছু ডাকতে নিয়েও ডাকল না। এদিকে মারুশাদের ফ্রেন্ড সার্কেল মারুশাদের জন্য অপেক্ষা করছিল। তারা মারুশাদের বাইক আসতে দেখে খুশিও হয়েছিল, কিন্তু মারুশাদের বাইকের পেছনে আদিরাকে দেখে অবাক হয়। তারপর মারুশাদের কাছে এসে হাঁটুতে ক্ষত এসব দেখে রিহান আহনাফরা বিচলিত হয়ে পড়ে। রবিন নিজের হাঁটুতে হাত দিয়ে চোখ মুখ কুঁচকে নিয়েছে। সুমিতা দেখে ওর পিঠে একটা লাগিয়ে বলে, গাধা, মারুশাদের পা কেটেছে আর তুই নিজের পা ধরে বসে আছিস। রবিন পিঠ ডলতে ডলতে মুখ ছোট করে নিল। রিহান প্রশ্ন ছুড়ে, তোর হাঁটু ছুলে গেল কিভাবে? জবাবে মারুশাদ চেহারায় বিরক্তি ফুটিয়ে বলে, বাইক অ্যাক্সিডেন্টে। রিহান, মৃদুল, আহনাফরা সবাই ভয় পেয়ে যায়। মৃদুল মারুশাদের ডান হাত ধরে বলে, আর কোথাও লেগেছে নাকি? সাথে সাথে মারুশাদ আ করে উঠল। মৃদুল তাতে ভয় পেয়ে তাড়াতাড়ি হাত সরিয়ে নেয়। আহনাফ জিজ্ঞাসা করে, হাতেও লেগেছে? দেখি। আরে ইয়ার, 2 হাতেই রাস্তার সাথে ঘষা খেয়েছি। তবে বেকায়দায় পড়ে ডান হাতটা নাড়াতে কষ্ট হচ্ছে। তুই রাস্তায় একটু স্লো বাইক চালাতে পারিস না? আয় এখন মেডিকেল সেন্টারে গিয়ে ফার্স্ট এইড করিয়ে আনি। একটু পর মিটিংও আছে, তোর বদলে না হয় আমি অ্যাটেন্ড করে নিব। চল। এরপর ওরা সবাই মেডিকেল সেন্টারের দিকে যাচ্ছে। হাঁটতে হাঁটতে মৌমি প্রশ্ন করে, আচ্ছা মারুশাদ, তোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে আদিরা তোর বাইকের পিছনে কি করছিল? আরে ওর জন্যই তো। থেমে যায় মারুশাদ। এবার মারশাদের বন্ধুমহল মারশাদকে ঘিরে ধরে। সুমি কপাল কুঁচকে বলে, এই পর্যন্ত এই মেয়ের জন্য তোর কতবার বিপদ হলো, তাও তুই এই মেয়েকে তেমন কিছু বলিস না। সুমির সাথে রাত্রিও তাল মেলায়। আহনাফ বলে, আহ সুমি, আদিরা কি ইচ্ছে করে করে নাকি? চল এবার। মারুশাদ, তুই চলতে চলতে ঘটনা বলতে থাক। তারপর মারুশাদ ঘটনাটা বলতে থাকে। ভার্সিটির মেডিকেল সেন্টার থেকে ফার্স্ট এইড করে বেরোতেই আচমকা একটা মেয়ে এসে মারশাদকে জড়িয়ে ধরে। মারশাদ হঠাৎ এই কাণ্ডে 2 পা পিছিয়ে যায়। মেয়েটি বলছে, বেবি, তোমার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? তুমি ঠিক আছো? মারুশাদ ব্যথায় চোখ খিচে নিয়ে বলে উঠে, লিভ মি সামিরা, নো, আই ওয়াজ স্কেয়ার্ড। তোমার অ্যাক্সিডেন্টের খবর শোনার পর আমি কতটা ভয় পেয়ে গেছি, যদি তোমার কিছু হয়ে যেত। পাশ থেকে মৃদুল বলে উঠে,
এখন কি তুমি খাড়ার উপর মরা ঘা দিতে এসেছ? মৃদুলের কথা শুনে রাহিন, আহনাফ, সুমি, মৌমি হেসে ফেলে। স্বামীরা তাতে রেগে মারশাদকে ছেড়ে দাঁড়িয়ে বলে, তোমাদের প্রবলেম কি? আমি টেনশনে আছি আর তোমরা হাসছ। মৃদুল আবার কিছু বলতে উদ্ধত হলে আহনাফ ওকে থামিয়ে বলে, তোমার টেনশনটা বুঝতে পারছি, কিন্তু টেনশনের কারণে তোমার বেবিকে আরো কষ্ট দিবে নাকি? দেখো না ওর হাত ঝুলিয়ে দিয়েছে, এখন কি তুমি চাও ও হুইল চেয়ারে বসুক? স্বামীরা চিন্তা করল, তারপর মুখ ভার করে বলল, তাই তো, আমিও না ভয় কি করব বুঝতে পারছিলাম না। জান, চলো তোমাকে আমি বাসায় নিয়ে যাই, রেস্ট করো তুমি। মারশাদ মনে মনে বিরক্ত হলেও হাসার চেষ্টা করে বলে, আমার একটু কাজ আছে, ভেরি ইম্পর্ট্যান্ট, সো আমি এখন কোথাও যাব না। কিন্তু? কোনো কিন্তু না, তুমি ক্লাসে যাও। ক্লাস শুরু হয়ে গেছে তো। স্বামীরা হেসে বলে, আমার ক্লাস এখন না, পরে। আমি তোমার সাথে থাকতে পারবো। মারশাদ চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে ফের চোখ খুলে খুব সুন্দর করে মেকি হেসে বলে, কিন্তু আমি তো এখন মিটিংয়ে যাব। ইটস সো ইম্পর্ট্যান্ট, সো তুমি এখন যাও। এই মৌমি স্বামীরাকে নিয়ে যা, তোরা ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া কর, বিল আমার নামে লিখে দিস। তারপর সুমি, মৌমি, রাত্রিরা স্বামীরাকে নিয়ে চলে গেল। স্বামীরা যেতেই মারশাদ বাম হাতে আহনাফকে কয়েকটা ঘুষি মারে আর বলে, তোকে না করেছি না, আমাকে ওর বেবি বলবি না, বারবার ভুলে যাস কেন বল। আহনাফ হাসতে হাসতে বলে, আরে ইয়ার মজা করছিলাম, তোর মজা তোর কাছে রাখো, আমার সাথে এসব মজা করবি না। বলতে বলতে মারশাদ আহনাফকে আরো দুইটা লাগিয়ে দিয়েছে। মারশাদের রাগ দেখে আহনাফ ফের হাসতে হাসতে বলে, আচ্ছা সরি, এবার কি তোর আরেকটা হাতও ভাঙবি নাকি তোর রেস্ট দরকার? চল, তোকে রবিন তোর ফ্ল্যাটে পৌঁছে দিবে। আমি ওখানে যাব না, হোস্টেলে যাব। বলা তো যায় না সাগর কখন কি বলে। তোর মর্জি, চল। এই আদিরা, তুই নাকি আজ ভাইয়ার বাইকে করে ভার্সিটিতে এসেছিস? মাহির প্রশ্নে ঘুরে তাকায় আদিরা। ক্লাস চলছে, আর মাহি তার পেছনে বসে ফিসফিস করে আদিরাকে এসব জিজ্ঞাসা করছে। আদিরা হাতের ইশারায় মাহিকে থামতে বলে সামনের দিকে তাকায়, কিন্তু মাহি কথা শুনল না। সে আদিরার পিঠে গুঁতো দিয়ে বলে, বল না, ভাইয়ার এক অ্যাক্সিডেন্টও হয়েছে শুনলাম, কিভাবে হলো? আদিরা পেছনে ঘুরে মাহিকে কিছু বলতে নিলে ক্লাসের টিচার আদিরাকে সাবধান করে। আদিরাও সামনে ফিরে ভদ্র বাচ্চার মতো ক্লাসে মনোযোগ দেয়। ক্লাসে শেষে বের হওয়ার পর মাহি আদিরাকে চেপে ধরে। তারপর আদিরা পুরো ঘটনা বললে মাহি মাথায় হাত দিয়ে বলে, বড় ধরনের এক অ্যাক্সিডেন্টও হতে পারত। আমি ভাইয়াকে খুঁজে দেখি, কি অবস্থা কে জানে। আদিরা মাহির হাত ধরে ওকে আটকিয়ে বলে, আমি ইচ্ছে করে কিছু করিনি, সত্যি আমি বুঝতেই পারিনি এসব হবে। মাহি মৃদু হেসে বলে, রিল্যাক্স, আমি জানি তুই ইচ্ছে করে করিসনি, এত গিল্টি ফিল করতে হবে না, শুধু একটু সাবধানে রাস্তায় চলাচল করবি। আচ্ছা থাক তুই, আমি গেলাম ভাইয়াকে খুঁজতে। মাহি যেতেই আদিরা একটা গাছের নিচে বসে তারপর খাতা বের করে নোটটা দেখছে। কিছুক্ষণ পর স্বামীরা সেখানে এসে হঠাৎ করেই আদিরার হাত থেকে খাতাটা ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। আচমকা এমন হওয়াতে আদিরা চমকে উঠে। সামনে স্বামীরাকে দাঁড়ানো দেখে নিকট ভবিষ্যতে কি হতে পারে তা কিছুটা আন্দাজ হয় তার। স্বামীরা রাগত দৃষ্টিতে আদিরার দিকে চেয়ে আছে। স্বামীরার পেছনে সুমি ও রাত্রিরা। মৌমি বলছে, স্বামীরা লেট ইট বি, ও তো ইচ্ছে করে করেনি। না মৌমি আপু, ও এসব ইচ্ছে করেই করেছে। আমার মারশাদ বেবিকেও ইচ্ছে করে কষ্ট দিতে চায়। যখনই ও মারশাদ বেবির আশেপাশে আসে ট্রাবল যেন মারশাদ বেবির সাথে চিপকু হয়ে লেগে যায়। সি ইজ এ ট্রাবল মেকার। আদিরা ভয়ে দাঁড়িয়ে পড়ে, তারপর কাচুমাচু করে এক কদম পিছিয়ে যায়।
দূর থেকে আদিরার দুই ফ্রেন্ড রিন্তি ও সাবিহা এসব দেখে। ওরা ক্যান্টিন থেকে খাবার আনতে গিয়েছিল। এখন ওদের একজন ফোন করে মাহিকে কল করতে করতে খুঁজতে যায়। আরেকজন আদিরার কাছে আসে। সাবিহা এসে বলে, আপু তুমি ভুল বুঝছো, আদিরা জেনে শুনে কিছু করেনি। ও তো মারুশাদ ভাইয়ার বাইক দেখেনি। আর ভাইয়া তো কত স্পিডে। এই তুমি চুপ করো, তোমাকে কথা বলতে বলেছি। সাবিহা চুপ হয়ে যায়। সামিরা ফের বলে, তোমাকে যেন আমার মারুশাদ বেবির আশেপাশেও না দেখি। তুমি আশেপাশে আসলে আমার মারুশাদ বেবির লাইফে ট্রাবল কমবে না, বরং বাড়বে। গট ইট? নাও গেট লস্ট, বলে আদিরাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায় সামিরা। সাবিহা তাড়াতাড়ি করে ধরে ফেলে। অতঃপর সামিরা চলে যায়। আদিরার নেত্রকোণ বেয়ে অশ্রুধারা বইছে। মৌমি এসে আদিরার গালে হাত রেখে বলে, তুমি প্লিজ কেঁদো না। সুমি মুখ ফসকে সামিরার সামনে বলে ফেলেছে, আমরা সামিরাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। সামিরা আসলে মারুশাদের প্রতি খুব কনসার্ন, ভালোবাসে তো। তুমি প্লিজ মনে নিও না। তারপর মৌমিও চলে যায়। আদিরা চোখ মুছে নিজের খাতাটা তুলে এনে ব্যাগ নিয়ে লাইব্রেরির দিকে যাত্রা করল। সাবিহা ওকে কিছু বলতে চাইলেও সে শুনল না। সাবিহা হতাশ হয়ে বলে, এই মেয়ে প্রতিবাদ করতে পারে না কেন? যে কেউ এসে একে শুনিয়ে দিয়ে যায় আর ও চুপচাপ কাঁদতে কাঁদতে দেখে। আমাদের 3 এক্সট্রোভার্টের সাথে এই ইন্ট্রোভার্ট কিভাবে মিলল আল্লাহই ভালো জানে। এখন যাবে নিরিবিলি কোথাও, তারপর সেখানে গিয়ে নিরিবিলি নিজের দুঃখ বিলাস করবে। তারপর সাবিহা মুখ ভার করে রিন্তিকে কল লাগাতে লাগাতে রিন্তিকে খুঁজতে গেল। লাইব্রেরি পিনপতন নীরবতা। আদিরা একদম পেছনের একটা টেবিলে নিরিবিলি বসে আছে। বেশিরভাগ স্টুডেন্টরা লাইব্রেরি এড়িয়ে চলে, কারণ এখানে আসলে আড্ডা চলে না। তাই যারা বই পড়ে বা পড়তে চায় তারাই আসে। আবার তো অনেকে ঘুমাতেও আসে। আদিরা তার সামনে 2-3টা বই ও খাতা খুলে ছড়িয়ে রেখে টেবিলে হাত গোল করে মাথা নিচু করে আছে। শুধু মাথা নিচু করে আছে বললে ভুল হবে, সে কাঁদছে। ছোট থেকেই সে এমন, চুপচাপ থাকতে পছন্দ করে, কারো সাথে ঝামেলায় জড়াতে চায় না। বাবা মায়ের বড় শান্ত মেয়ের পারফেক্ট উদাহরণ। প্রায় অনেকক্ষণ পর আদিরা নিজের পাশের চেয়ারের শব্দ পেল। কেউ চেয়ার টেনে সেখানে বসেছে। আদিরা পাশে বসা মানুষটিকে দেখতে ও নিজের বইগুলো গুছাতে মাথা উঠায়। অতঃপর মাথা উঠিয়ে পাশে তাকাতেই সে চমকে উঠে। আদিরা তার পাশের চেয়ারে এসে বসা মানুষটিকে দেখে চমকে উঠে। চমকে হঠাৎ করে দাঁড়াতে গিয়ে পায়ে একটু ব্যথাও পেয়েছে। তারপর সে তোতলানোর স্বরে প্রশ্ন ছুড়ে, আপনি আপনি এখানে? মারুশাদ আদিরাকে চেয়ারে বসতে ইশারা করে নিচু গলায় বলে, বসো, আর আস্তে কথা বলো। সবার মনোযোগ কি এদিকে আনবে নাকি? আদিরা ফিসফিস করে ফের শুধায়, আপনি এখানে কি করছেন? মারুশাদ বিরক্ত হয়ে নিজেই বাম হাত দিয়ে আদিরার হাত ধরে টান দিয়ে চেয়ারে বসায়। তারপর নিচু স্বরে বলে, কেন? আমি এখানে আসতে পারি না? এখানে কি আমার আসা নিষেধ? মারুশাদ কথা বলতে গিয়ে আদিরার দিকে সামান্য ঝুঁকে গিয়েছিল। আদিরা তাই বিপরীত পাশে কিছুটা হেলে আমতা আমতা করে বলে, না ভাইয়া, আমি আসলে তা বলিনি। মানে আমি। মারুশাদ কপাল কুঁচকে আদিরার প্রতিক্রিয়া দেখে সোজা হয়ে বসে। তারপর বলে, এই তোমাকে না বলেছি এই মানে আসলে এগুলো বলবে না? যা বলার ডিরেক্ট বলো। আদিরা মাথা নিচু করে বলে, কিছু না। গুড। এখন বলো সামিরাকে তখন কিছু বলনি কেন? আদিরা নজর উঁচু করে মারুশাদের দিকে তাকায়। তারপর আবার দৃষ্টি টেবিলের দিকে রেখে চুপ করে থাকে। মারুশাদ জবাবের অপেক্ষা করেও জবাব না পেয়ে ফের শুধায়, চুপ করে আছো কেন? বলো, কি বলবো? মারুশাদ চোখ বন্ধ করে নিজের কপালে দুটো চড় মারে। আদিরা তা দেখে অবাক হয়ে বলে, ভাইয়া আপনি এমন করবেন না। এমনিতেই আমার কারণে হাতে পায়ে ব্যথা পেয়েছেন।
আমি ব্যথা পেয়েছি তাই তো। তাহলে তোমাকে কিছু বললে আমি বলবো। স্বামীরা কেন বলবে? আদিরা চট করে বলে ফেলে। আপনার গার্লফ্রেন্ড তাই। কি? মারুসাদ বেশ জোরেই বলে ফেলে। আদিরা মুখে হাত দিয়ে দ্রুত চেয়ার ঠেলে দুজনের মাঝে এক হাত দূরত্ব তৈরি করে ফেলে। বুকশেলফের পেছনের দিকে টেবিল হওয়াতে ওদেরকে দেখা যাচ্ছিল না, কিন্তু এখন কয়েকজন উকিঝুঁকি দিচ্ছে। মারুসাদ সবার দিকে রাগান্বিত দৃষ্টি দিলে যে যার যার পড়া ও কাজে মন দেয়। তারপর মারুসাদ আদিরার দিকে চেয়ে মাঝের দূরত্ব দেখে ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলে, আদিরা, কথা বলছিলাম। তুমি এত দূরে গিয়ে বসেছ কেন? আর এটা লাইব্রেরি। আদিরা বলে উঠে, আই অ্যাম সরি ভাইয়া। এটা বলেই আদিরা নিজের ব্যাগটা কোনোমতে উঠিয়ে ছুটে লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। মারুসাদ ডাকতে গিয়েও থেমে যায়। টেবিলে কয়েকটা বই খোলা আর একটা খাতা। মারুসাদ বইগুলো দেখে বুঝল এসব লাইব্রেরির বই। তাই সে খাতাটা উঠিয়ে লাইব্রেরি থেকে বেরোনোর আগে এক জুনিয়র ছেলেকে বলল বইগুলো যেন শেলফে জায়গা মতো রেখে দেয়। আহনাফ মারুসাদ যে এলো না। ভিপি আশিকের কথার জবাবে আহনাফ বলে, ভাই, আজ সকালে মারুসাদের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, এজন্য ওর বদলে আমি এসেছি। ভিপি আশিককে চিন্তিত দেখালো। তিনি বললেন, এখন কি অবস্থা ওর? আমি ওকে রেস্ট করতে পাঠিয়েছি। তখন মাঝ থেকে বিরোধী দলের একজন বলে উঠল, একটু আগেই মারুসাদকে লাইব্রেরির দিতে যেতে দেখলাম। আসলে মারুসাদের ইচ্ছা নাই মিটিংয়ে আসার, তাই বাহানা করছে। বিরোধী দলের হয়ে যে ভিপি পদে দাঁড়িয়েছে সেই সাগর এবার বলে উঠে, একটা সামান্য মিটিং জয়েন করতে যার এত বাহানা, সে আবার হবে ভিপি? ভিপি হওয়া বাচ্চাদের খেলনা। বুঝিয়ে দি সেটা তোর বন্ধুকে। আহনাফ মৃদুলের দিকে তাকায়। মারুসাদকে এত করে বলল রেস্ট নিতে, আর সে কিনা লাইব্রেরি গেছে। এখন ভিপি আশিককে কি জবাব দিবে তাই ভাবছে আহনাফ। তখনই মারুসাদ সেখানে হাজির হয়, আর ভেতরে ঢুকতে ঢুকতে বলে, কোনটা বাচ্চাদের খেল সেটা তুই আমাকে বুঝাতে আসিস না। তুই তোর নিজের চরকায় তেল দে, কাজে আসবে। ভিপি আশিক মারুসাদকে দেখে বলেন, তুমি রেস্ট নিলেই পারতে। ঠিক আছো? হাতে কি ফ্র্যাকচার হয়েছে? না ভাই। ডাক্তার রেস্টে রাখতে বলাতেই হাতটা এভাবে গলায় ঝুলিয়ে হাঁটতে হচ্ছে। এমনিতে কয়েক জায়গায় কাটও পড়েছে, কিন্তু সিরিয়াস কিছু না। বলতে বলতে মারুসাদ ফাঁকা চেয়ারে বসে। এরপর ওরা মিটিং শুরু করে। আদিরা তার বান্ধবীদের সাথে বসে মাথা চাপড়ে এখন আফসোস করছে, আমার খাতা লাইব্রেরিতেই ফেলে এসেছিলাম, কিন্তু এখন গিয়ে পেলাম না। রিন্তি বলে, মারুসাদ ভাই কি তোকে খেয়ে ফেলতো? উনি বা ঘনা ভাইয়ের লুক, এত ভয় পাওয়ার কি আছে? আজব। সাবিহা বলে, থাক বসে। খাতায় থাকা সব নোট তোর গেছে, এবার তোর সাথে সাথে আমাদেরও কপাল চা পড়াতে হবে। এই যুগে এসে মানুষ নাকি এত ভীতু হয়? মাহি বলে উঠে, থামো তো তোরা। এখন নাতাশার কাছে নোটস চাইতে হবে, কিন্তু ও কি দিবে? এই আদু আমার দাভাই এতটাও খারাপ না যে তুই ভয়ে দৌড়ে পালিয়ে এসেছিস। তোর সাথে একটু কথা বলতেই গিয়েছিল। চারজনেই মন খারাপ করে বসে আছে। কিছুক্ষণ পর মাহির ফোন বেজে উঠে। মাহি দেখে তার দাভাই কল করেছে। মাহি বলে, দাভাই কল দিচ্ছে। আদিরা বলে, আমি কিন্তু উনার সাথে কথা বলতে যাব না। তোকে যেতে বলেছে। আগে থেকেই বেশি ভয় পাস। তারপর মাহি কল রিসিভ করে। মারুসাদ বলে, কই তুই? এই তো মিনারের কাছে বসে আছি। আচ্ছা, আমি আসছি। তারপর মারুসাদ কল কেটে তার বন্ধুদের নিয়ে মিনারের কাছে যাচ্ছে। সাবিহা বলল, ভাইয়া কি বলল? আসছে এখানে। আদিরা বলে উঠল, এখানে আসছে কেন? তুই গিয়ে কথা বলে আয়। মাহি এবার কটমট দৃষ্টিতে চাইলে আদিরা চুপ হয়ে যায়। প্রায় কিছুক্ষণ পর মারুসাদ ও তার বন্ধুরা সেখানে আসে।
ওরা সেখানে এসে দাঁড়াতেই আদিরা রিন্তির দিকে সরে বসে। রিন্তিও রাহিনকে দেখে নিচের দিকে চেয়ে লাজুক হাসছে। মারোসাদ এসে আদিরার দিকে এক পলক চেয়ে মাহিকে বলে, তোর ফ্রেন্ডকে বলে দিস আমি রাক্ষস নই যে এভাবে ভয় থরথর করে কাঁপবে। আর এই নে ধর। অতঃপর মাহির হাতে আদিরার খাতাটা তুলে দিয়ে আবার বলে, পালানোর চক্করে টেবিলের উপর বইগুলো গুছানোর প্রয়োজন তো মনে করেনি, সেই সাথে নিজের খাতাটাও ফেলে এসেছে। মাহি আদিরার খাতাটা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর বলে, থ্যাংক ইউ দাভাই। তুই খাতাটা না তুললে আমাদেরকে নোট যে কই থেকে জোগাড় করতে হতো, ওই ভীতু তো সব ভুলে চলে এসেছে। একটা সাধারণ প্রশ্ন করেছিলাম তোমাকে, সেটার জন্য পালিয়ে আসার দরকার ছিল না। এরপর মারোসাদ উল্টো দিকে ঘুরে হাঁটা ধরে। আদিরা মারোসাদের কথাগুলো শুনে মন খারাপ করে বসে থাকে। এদিকে যাওয়ার আগে আহনাফ মাহির কাছাকাছি এসে ফিসফিস করে বলে, বিকেলে ক্লাসের পর পদ্ম পুকুরের কাছে আসবে। তারপর আহনাফ ও মারোসাদের পিছনে যাওয়া ধরে। মাহি মুখ ভেঙচি কেটে বলে, বললেই হলো যাব না আমি। দেখি কি করে। মহারাজ এসে আদেশ দিয়ে গেল, মতামত শোনার দেরিও করল না। কত বড় নবাব। সাবিহা রিন্তি ও আদিরা মাহিকে রাখতে দেখে হেসে ফেলে। সাবিহা বলে, তোদের টম এন্ড জেরির মতো ঝগড়া দেখলে বুঝাই যায় না তোরা একে অপরকে পছন্দ করিস। কে পছন্দ করে? আমি ওই লোককে পছন্দ করি না। ওই লোকই সারাক্ষণ আমাকে জ্বালাতে আসে। কোনো কাজ না থাকলে যা হয় আর কি, এরে ভালোবাসার থেকে এক বালতি পানিতে ডুবে মরা উত্তম। মাহির কথা শুনে ওরা তিনজন আরেক দফায় হাসল। আর মাহি মুখ ফুলিয়ে বসে রইল। আরশাদ খান ভীষণ চিন্তিত হয়ে তার অফিস রুমে বসে আছেন। কিছুক্ষণ আগেই তার বড় মেয়ে মিলির কল এসেছিল। তার বড় মেয়ে তাকে যা বলেছে তা নিয়ে তিনি খুব চিন্তিত। এখন মারশাদকে তার এখানে খুব দরকার। কিন্তু সকালে মাহি তাকে ফোন করে বলেছিল মারশাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন মারশাদকে এখানে আসতেই বা কিভাবে বলবে? চট্টগ্রাম থেকে কুমিল্লা আসতে যদিও সময় বেশি লাগবে না। ভেবে চিনতে আরশাদ খান মারশাদকে কল লাগালো। মারশাদ কল রিসিভ করতেই আরশাদ খান বলেন, তুমি কি আজকে একটু কুমিল্লা আসতে পারবে? মারশাদ সন্দিহান কণ্ঠে শুধালো, কেন? জরুরি দরকার। মিলি কল করেছিল, বলল রুহুল আমিন রাদীপকে এবার কাউন্সিলর পদে দাঁড়া করাচ্ছে। তুমি তো জানোই। মারশাদ তার বাবাকে পুরো কথা বলতে দিল না। সে বলে উঠল, নিজের ছলচাতুরি থেকে শুধরালো না, আমি আসছি। তারপর মারশাদ কল কেটে আহনাফকে বলে, তুইও আমার সাথে যাবি। কোথায়? কুমিল্লা। আহনাফ অবাক হয়ে বলে, কুমিল্লা কেন? বাবা যেতে বলেছে। আর বাইক তুই চালাবি? এক কাজ কর, তোর বাইকটাই নিয়ে চল। তারপর মারশাদ হাঁটা শুরু করে। আহনাফ মাথা চুলকে ফুস করে নিঃশ্বাস ছেড়ে মাহিকে মেসেজ করে দেয়, তার আজকের বিকেলের সারপ্রাইজ ক্যান্সেল। মাহি মেসেজটা দেখে ভ্রু কুঁচকে নেয়। তারপর বলে, হঠাৎ করে দাভাই কুমিল্লা যাচ্ছে কেন? কিছু কি হয়েছে? তারপর মাহি বিষয়টা জানতে তার মাকে কল করে। মিসেস মীরা তখন আচার বানাচ্ছিলেন, বড় মেয়ের জন্য পাঠাবেন বলে। ফোন বাজতে দেখে তিনি হাত মুছে রিসিভ করেন। তখন মাহি বলে, কি করছো আম্মু? আচার বানাচ্ছি। মিলি খেতে চেয়েছে। খালি আপিলির জন্যই আচার বানাও, আমাকে তো চোখেই দেখো না। মিসেস মীরা হেসে ফেললেন। তারপর বললেন, তোর জন্যও বানাবো, তুই বাড়িতে তো আয়। মাহি রাগ করে বলে, আপিলিও বাড়িতে থাকে না, আমিও থাকি না, কিন্তু তুমি বেশি ভালোবাসো আপিলিকেই। আমার প্রতিও তো একটু মায়া দয়া করে আচার কিছু রান্না করে পাঠিয়ে দিতে পারো। দাভাই তো আজকে যাচ্ছে ওখানে। মারশাদের আসার কথা শুনে মিসেস মীরা অবাক হলেন। তিনি শুধালেন, তোর দাভাই আসছে? আমি তো জানি না। তোকে কখন বলল? মাহি থতমত খেয়ে যায়।
তারপর একটু ভেবে বলে, আমি শুনলাম। রবিন ভাইয়া বলছিল তখন শুনে ফেলেছি। দাভাই তো আমাকেও জানায়নি। আমি যে ফ্ল্যাটে এখন একা থাকবো সেটারও কোনো খবর নেই তোমার ছেলের। দাঁড়া, দেখি হঠাৎ করে কি হলো যে হুট করে আসছে। মাহি বুঝতে পারল তা মাও এই ব্যাপারে জানে না। মাহি বলে, আম্মু কল রাখি, ক্লাস আছে। তারপর মাহি কল রেখে তার বান্ধবীদেরকে বলে, দাভাই কুমিল্লা যাচ্ছে, আমাকে বলেওনি। মাও নাকি জানে না। আমি এখন অত বড় ফ্ল্যাটে একা কিভাবে থাকব। রিন্তি বলে, আমার ও সাবিহার সাথে মেসে চলে আয়। একা একা একটা ফ্ল্যাটে থাকা তো ঠিক না। মাহি গালে হাত দিয়ে চিন্তা করছে। সাবিহা বলে, এত চিন্তা করছিস কেন? ভাইয়া হয়তো কোনো কাজেই যাচ্ছে। মাহি হুট করে বলে উঠে, তোরা তিনজনই আজকে আমার সাথে ফ্ল্যাটে থাকবি। রিন্তি ও সাবিহা তো রাজি, কিন্তু আদিরা হকচকিয়ে বলে উঠে, না না, আমি মেসেই থাকব। রিন্তি আদিরকে প্রশ্ন ছুড়ে, কেন রে? একটা দিন আমাদের সাথে থাকতে কি সমস্যা তোর? আমার জিনিসপাতি সব তো ওখানে, যদি হারিয়ে বা চুরি হয়ে যায়। ওখানের আপুরা বলেছে তাদের নাকি অনেক কিছু খুঁজে পায় না। সাবিহা বলে, টাকা পয়সা নিজের সাথে করে নিয়ে নিবি, তাহলেই তো হলো। টাকা পয়সা আমার সাথেই থাকে, তাহলে বাহানা করা বন্ধ কর। দুইটা জামা কাপড় নিয়ে মাহির ফ্ল্যাটে চলে আসবি। মাহিও বলে, আজ তাহলে বেশ মজা হবে। একটা হরর মুভি অনেক দিন ধরে দেখব ভাবছিলাম, আজ চারজনে মিলে দেখব। আদিরা হরর মুভির কথা শুনে আরো ভয় কুকড়ে গেছে। তা নিয়েও ওদের হাসাহাসি চলতে থাকে। বিকেলের দিকে মারোসাদ ও আহনাফ কুমিল্লায় পৌঁছায়। প্রথমেই যায় রুহুল আমিনের অফিসে। রুহুল আমিন মারসাদকে দেখে অবাক হয়। সে প্রশ্ন ছুড়েন, মারোসাদ তুমি এখানে? মারোসাদ জবাবে বলে, হ্যাঁ আমি। অবাক হলেন, তা তো কিছুটা হলামই। তুমি এখন চট্টগ্রাম থাকো জানি, হঠাৎ কুমিল্লায়? মারোসাদ বাঁকা হেসে বলে, আপনার চেহারাটা বারবার মনে পড়ছিল, তাই দেখতে এলাম। রুহুল আমিন মেকি হাসল। মারোসাদ ফের বলল, আমার আপিলি কেমন আছে? আপনার ভাগ্নে তার কোনো অযত্ন করছে না তো? রুহুল আমিন ভরকে গেলেন। তিনি বললেন, তুমি এভাবে বলছো কেন? তোমার বোন তো একদম ভালো আছে। থাকলেই ভালো। আপনি রাজনীতি করেন, সমস্যা নাই। আমার দুলাভাইকে ও আপিলিকে জড়াবেন না। এটা কিন্তু বিয়ের সময় শর্ত ছিল, মনে আছে? নাকি পেপারস দেখাবো? পেপারসে আপনারও সাইন আছে। রুহুল আমিন হতভম্ব হয়ে গেছে। সে তো তখন উদ্দেশ্য নিয়ে মিলির সাথে রাদীবের বিয়েটা করিয়েছিল, কিন্তু একটা পেপারে মারোসাদ তার সাইন নিয়েছিল। তারপর থেকেই মারোসাদ তাকে বলতো যেন রাদীবকে রাজনীতির ব্যাচে না জোড়ায়। তবে কি এটাই সেই পেপার? রুহুল আমিন বলেন, আমি এসব জানি না। তোমার দুলাভাই চাইছে। আররা এবং জনিতিতে আসলে ক্ষতি কি? ক্ষতি তো কিছু না, কিন্তু আপনার সাথে আর যাই হোক ভদ্রতা যায় না, তাই আগে থেকেই সাবধান করলাম। আমার আপিলি প্রেগন্যান্ট, সো মাইন্ড ইট। থু। রুহুল আমিন মেকি হাসল। মারোসাদ আহনাফকে নিয়ে বেরিয়ে গেল। মারসাদরা যেতেই রুহুল আমিন কাউকে কল করে বলল, এই মারোসাদ এসে সব প্ল্যান ঘেঁটে দিল। এখন আমাকেই যা করার করতে হবে। নতুন প্ল্যানিং করতে হবে, যেন মারোসাদ কিছু না করতে পারে। তার জন্য মিলিকে হাতের মুঠোয় আনতে হবে। মারোসাদ ও আহনাফ তারপর নিজ নিজ বাড়িতে যায় বাড়ির সবার সাথে দেখা করতে। মিসেস মীরা মারোসাদের অ্যাক্সিডেন্টের কথা জানতেন না। তিনি মারোসাদের এই অবস্থা দেখে ভীষণ বিচলিত হয়ে পড়লেন। বাবু, তোর এই অবস্থা কিভাবে হলো? কোথায় অ্যাক্সিডেন্ট হলো? ঠিক আছিস তুই? মায়ের বিচলিত মুখখানা দেখে মারোসাদ মৃদু হেসে মাকে জড়িয়ে ধরল। তারপর বলল,
সামান্য একটু। কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো কি হয়েছে? আমি তোকে বারবার বলি বাইক চালানোর সময় সাবধানে চালাবি। আমার একটা কথাও তুই শুনিস না। তোর বাবাকে বারবার নিষেধ করেছিলাম ছেলেকে বাইক কিনে দিও না, দিলে গাড়ি দাও। কিন্তু তোর বাবা তো ছেলে যা বলবে সেটাই করবেন। আমার কথা কেন শুনবেন তিনি? মারুসাদ তার মাকে চেয়ার বসিয়ে নিজেও আরেকটা চেয়ারে বসে বলে, তুমি অনেক বেশি চিন্তা করো মা। কিচ্ছু হবে না আমার। আমার সাথে আহনাফ আছে তো। ও একটু গেছে ওর বাসায় সবার সাথে দেখা করতে। মিসেস মীরা মুখ গোমরা করে বসে রইলেন। মারুসাদ বুঝে গেছে তা মা এখন এটা নিয়ে দুশ্চিন্তা করতেই থাকবে, তাই মাকে একটু ব্যস্ত করতে বলে, খুব খিদে পেয়েছে মা, সেই 12টার দিকে বের হয়েছি, কিছু খাওয়া হয়নি, তুমি তাড়াতাড়ি করে আমায় একটু খাইয়ে দাও তো। মিসেস মীরা এবার ব্যতিব্যস্ত হয়ে ছেলের জন্য খাবার আনতে চলে গেলেন। রাত প্রায় 9টার বেশি বাজে। 4 বান্ধবী পপকর্ন, চানাচুর ও চিপস নিয়ে পুরো ফ্ল্যাটের আলো নিভিয়ে মুভি দেখছে। যখন যখন ভয়ঙ্কর সিনগুলো আসছে তখন তখন চিৎকার দিয়ে উঠছে। হঠাৎ আদিরা বলে উঠে, পানি খাবো। বোতলের পানি তো শেষ। মাহি বলে, ডাইনিং থেকে নিয়ে আয়। আদিরা ভয়ে জড়সড় হয়ে বলে, আমি একা যাব না, আমার সাথে কাউকে যেতে হবে। দেখ এখন কোথাও যেতে পারবো না, মুভিটার ক্লাইম্যাক্স পর্যায়ে আছে, এখন মিস করাই যাবে না। তোর পানি খেতে হলে অপেক্ষা কর, নয়তো নিজে গিয়ে নিয়ে আয়। বাধ্য হয়ে আদিরা শুকনো মুখে জোরেসড় হয়ে বসে আছে। তার মনোযোগ আর মুভিতে নেই। তার কাছে বারবার মনে হচ্ছে সে কারো পায়ের শব্দ পাচ্ছে। সে শুকনো ঢোক গিলে বলে, এই তোরা কারো পায়ের শব্দ পাচ্ছিস? রিন্তি জবাবে বলে, না, শুধু তোর কানেই পায়ের শব্দ আসছে। আমরা তো মুভিতেই মনোযোগ দিয়ে রেখেছি, তুইও দে। অন্যদিকে মনোযোগ দিচ্ছিস বলেই তোর এরকম ভয় লাগছে। সাবিহাও বলে, এই নিয়ে তুই এই কথা কবার বললি বলতো? চুপচাপ দেখ না। মাহি বলে, তোরা চুপ কর, এখনই ভূতটা বের হবে। আস্তে। আদিরা নিজের কথায় পাত্তা না পেয়ে বারবার অন্ধকারে আশেপাশে খুঁজছে। তার গলা শুকিয়ে একদম কাঠ হয়ে যাওয়ার দশা। মাহির ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে মনে খুব সাহস নিয়ে দোয়া দুরুদ পড়তে পড়তে বিছানা থেকে নেমে ডাইনিংয়ের দিকে অগ্রসর হচ্ছে। মাহির করা নিষেধ, রুমের লাইট জ্বালানো যাবে না। তারপর ডাইনিংয়ের লাইট জ্বালিয়ে সামনের দিকে তাকাতেই হঠাৎ চকিতে চোখ মুখ খিচে চিৎকার করে উঠল সে। আদিরা চিৎকার করে উঠতেই কেউ একজন তার মুখ চেপে ধরে দেয়ালের সাথে ঠেকায়। ওদিকে ঠিক একই সময়ে মুভিতে ভূতের আকস্মিক আগমনে মাহি, রিন্তি ও সাবিহাও চিৎকার করে উঠেছে, যার দরুন আদিরার চিৎকার ফিকে পড়ে গেছে। আদিরা নিজেকে ছাড়াতে ছটফট করছে, তখন মারুসাদ বিরক্ত হয়ে ফিসফিস করে বলে, তুমি এখানে কি করছো? আর আমাকে দেখে এভাবে ভূত দেখার মতো চিৎকার করলে কেন? মারুসাদ জবাবের অপেক্ষা করছে, কিন্তু আদিরার তো মুখ বন্ধ। সেও মুম করছে বলে মারুসাদ ফের বলে, সমস্যা কি তোমার? বলছো না কেন? কথাটা নিজে বলে সাথে সাথে তার নিজেরই বোধ হয়। তারপর আদিরার মুখ থেকে হাত সরিয়ে খানিক পিছিয়ে যায়। দুজনেই নীরব। কিছুক্ষণ পর আবার মাহির ঘর থেকে আর্তচিৎকার ভেসে আসলে আদিরা ভয়ে দৌড়ে সেখানে যেতে নিলে মারুসাদ আবার ওর হাত ধরে ফেলে। তারপর ফের শুধায়, এই চিৎকার কেন করছো ওরা? ওই ঘরে কে কে আছে? কি খিচুড়ি পাকাচ্ছ তোমরা? আদিরা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, না মানে ভাইয়া, আসলে আমরা। মারুসাদ চোখ বন্ধ করে ফের খুলে হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, আদিরা। আদিরা চোখ মুখ খিচে এক নিঃশ্বাসে বলে উঠে, মাহি বলেছিল আপনি কুমিল্লা যাবেন, তাই মাহি ফ্ল্যাটে একটা কিভাবে থাকবে ভেবে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আমি কিন্তু আসতে চাইনি, মাহি বলেছে তাই এসেছি। আদিরা রেলগাড়ির গতিতে বলা কথাগুলো শুনে মারুসাদ সংক্ষেপে ধীরে সুস্থে বলল,
ও আচ্ছা। মারসাদের জবাব শুনে পিটপিট করে চোখ খুলে আদিরা। এত শান্ত জবাব আদিরা ভেবেছিল তাকে বকবে, যেভাবে প্রথম সাক্ষাতের দিন ভুলে আইসক্রিম পড়ে যাওয়াতে বকেছিল। ফ্ল্যাশব্যাক। ভার্সিটিতে আজ চতুর্থয় দিন আদিরার। তার নতুন বান্ধবী রিন্তির সাথে সে হাঁটতে হাঁটতে আইসক্রিম খাচ্ছে। রিন্তি জোর করে আদিরাকে কিনে দিয়েছে যদিও। আইসক্রিম খেতে খেতে হাঁটার সময় রিন্তি তার কিছু ফানি মেমোরি শেয়ার করছে, যার দরুন হাসি আটকে রাখতে না পেরে আদিরা টালমাটাল হয়ে গিয়েছিল। তখন পাশ দিয়ে মারসাদ যাচ্ছিল, ঠিক তখনই মারসাদের সাথে ধাক্কা লাগে আদিরার। মারসাদের সাদা জ্যাকেটে আদিরার অরেঞ্জ আইসক্রিম লেগে যায়। সাথে সাথে সাদা জ্যাকেটের বুকের দিকটার একটু নিচে কমলা দাগ পড়ে যায়। তাতে ভীষণ রেগে যায় মারসাদ। চিৎকার করে বলে উঠে, এই মেয়ে কি করলে তুমি এটা? সাথে সাথে আদিরা ঘাবড়ে যায়, সেই সাথে রিন্তিও। সে চোখ বড় বড় করে নিজের আইসক্রিম ও মারসাদের জ্যাকেটে লাগা কমলা দাগটা দেখছে। মারসাদ নিজের প্রশ্নের উত্তর না পেয়ে আরো রেগে যায়। সে ফের ধমকে বলে উঠে, এখন হ্যাঁ বলার মতো তাকিয়ে আছো কেন? হাঁটার সময় চোখ কি হাতে নিয়ে হাঁটো? দেখো না সামনে পিছনে কেউ আসছে কিনা? আদিরা ভয়ে কি বলবে বুঝে উঠতে পারছে না। সে কোনোমতে মুখ দিয়ে সরি উচ্চারণ করে। মারসাদ তা শুনে আবারও ধমকে বলে, সরি বললেই বুঝি সব শেষ? আমার জ্যাকেটটা যে নষ্ট হলো, সেটা কি তোমার শরীর দ্বারা ঠিক হয়ে যাবে? রিন্তি এবার ভয়ে ভয়ে বলে, সরি ভাইয়া, আসলে ওর কোন দোষ ছিল না। আসলে কি আমার দোষ? আমি তোমাদের রাস্তায় চলে এসেছি। মারসাদের কঠোর কণ্ঠস্বর শুনে রিন্তিও চুপ হয়ে গেছে। পাশ থেকে আহনাফ, রিহান, মৃদুলরা মারসাদকে শান্ত হতে বলছে। আহনাফ বলে, সাগরের উপর করা রাগটা ওদের উপর ঝাড়িস না। ওদের মুখ দেখে মনে হচ্ছে ওরা ইচ্ছে করে করেনি, ভুলে হয়ে গেছে। তুই চল এখান থেকে, এজন্য রাস্তার মধ্যে মাতালের মতো হাঁটবে। মৃদুল বলে, বাদ দে না, তুই চল। ওই আইসক্রিমটা তোর জ্যাকেটে না লেগে মুখে লাগা উচিত ছিল। তোর মাথা ঠান্ডা হওয়া উচিত, এই শীতের মধ্যেও তোর মাথায় ডিম ভাজি করা যাবে। মারসাদ এবার চোখ গরম করে মৃদুলের দিকে তাকায়। মৃদুল হাসার চেষ্টা করলে মারসাদ হনহনিয়ে চলে যায়। তারপর থেকে আদিরা আরো গড়বড় করেছে আর মারসাদের ধমক খেয়েছে। সেই থেকে সে মারসাদকে ভয় পায়। ফ্ল্যাশব্যাক এন্ড। আদিরাকে নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মারসাদের ভ্রু কুঁচকে আসে। সে আদিরার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, কি? আদিরা অপ্রস্তুত হয়ে দৃষ্টি নামিয়ে তাড়াহুড়ো করে বলে, কিছু না। কিছু না হলেই ভালো। এখন গিয়ে মাহিকে বলে দাও আমি চলে এসেছি। এই বলে মারসাদ তার নিজের রুমে চলে যায়। মারসাদ যেতেই আদিরা হাফ ছেড়ে বাঁচে। তারপর তাড়াহুড়ো করে রুমে গিয়ে লাইট জ্বালায়। হঠাৎ লাইট জ্বালানোতে মাহি, সাবিহা, রিন্তি সবাই বিরক্ত হয়। মাহি বলে, লাইট বন্ধ কর, তোর ভয় করছে জানি। মুভি প্রায় শেষের দিকে। তারপর তোর ভাই এসেছে মাহি। আদিরার কথা শুনে মাহি অবাক হয়ে যায়। তারপর বলে, গেলও না বলে আসলোও না বলে, কি যে চলতেছে দাভাইয়ের মনে, যাই দেখে আসি। মাহি ল্যাপটপ পজ করে তার ভাইয়ের রুমে যায়। মাহি যেতেই আদিরা সাবিহা ও রিন্তিকে বলে, এখন তো মাহির ভাইয়াও ফিরে এসেছে, আমাদের কি এখানে থাকা ঠিক হবে? সাবিহা বলে, কেন ঠিক হবে না কেন? আমরা তো মাহি একা থাকবে এজন্য এসেছি। এখন উনি তো মাহিকে বলেও যায়নি আর বলেও আসেনি। উনি না আসলে তো মাহিকে একাই থাকতে হতো। তাই তো। তুই একটু বেশি বুঝিস আদু। আর এত রাতে তোর জন্য হোস্টেলের গেট কি খোলা রাখবে নাকি? সাবিহা ও রিন্তির কথা শুনে আদিরা মনক্ষুণ্ণ হয়ে বসে রইল। এদিকে মাহি মারসাদের ঘরে গিয়ে মারসাদকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে না বলে চলে গেলে কেন? আর এখন না বলেই চলে এসেছো? তুমি আজ আসবি না ভেবে আমার ফ্রেন্ডদের ডেকে নিয়েছি।
আমি ফিরে আসব বলেই তোকে জানাইনি। কোন ঝামেলা হয়েছিল দাভাই? না, কাজ ছিল। তুই এখন যা, আমি রেস্ট করব। আর এল্লা এল্লা করবি না। আর শোন, কিছু একটা বলতে গিয়েও থেমে গেল মারুশাদ। অতঃপর আবার বলল, যা এবার। মাহি তারপর চলে আসে। রুমে এসে মাহি ল্যাপটপটা অফ করে বলে, মুভিটার বাকি অংশ আজকে আর দেখা যাবে না। যদি আরো ভয়ঙ্কর কিছু হয় আর আমরা চিৎকার করে উঠি, তবে দাভাই খুব রাগ করবে। মনে হয় দাভাইয়ের শরীরটা খারাপ। সকালে অ্যাক্সিডেন্ট হলো, তারপরে কুমিল্লা গেল আসলো। মাহির কথা শুনে ওরা তিনজনেই মেনে নিল। একটু পর আদিরা বলল, আমরা যদি এখানে থাকি তাহলে উনার কোনো প্রবলেম হবে না তো? আরে না, আমার দাভাই এসব বিষয় নিয়ে ঝামেলা করে না। তুই অযথাই আমার দাভাইকে এত ভয় পাস। আদিরা চুপ করে রইল। পরদিন ভোর সকালে আদিরা ফজর নামাজ পড়েই আদিরা মাহিকে ডেকে তুলল। মাহি ঘুম ঘুম চোখে জিজ্ঞাসা করে, কি হয়েছ তোর? এভাবে ডাকছিস কেন? উঠে নামাজ পড়। আর আমি চলে যাচ্ছি। আদিরা চলে যাবে শুনে মাহি চোখ ভালো করে মেলে তাকায়। তারপর বলে, মাথা ঠিক আছে তোর? বাহিরে মাত্র আলো ফোটা শুরু হয়েছে। মানুষজন রাস্তায় থাকবে এখন। আমাদের সাথে একসাথে ভার্সিটিতে যাবি তা না, এখন সে নাকি চলে যাচ্ছে, চুপ করে বসে থাক। আদিরা নাছোড়বান্দা, সে যাবেই না। আমি চলে যাব। মহা ঝামেলা তো তোকে নিয়ে, দাভাই রাতে চলে এসেছে বলেই তো তুই চলে যেতে চাচ্ছিস। তাই তো। এখন বের হলে যদি কোনো বিপদে পড়িস তখন দাভাই তোকে আরো বকবে। ঝামেলা বাড়াস না, প্লিজ চুপ করে বসে থাক, নয়তো ঘুমা। আদিরা ফের বলে, আমাকে টিউশন পড়াতে যেতে হবে। তুই বোঝার চেষ্টা কর। একদিন না পড়ালে কি হবে? সকালেরটা না হয় বিকালে পড়িয়ে দিস। তাও চুপ করে বসে থাক। না, ওদের টাইম মিলবে না। আমার কিছু হবে না, তুই নিশ্চিন্তে থাক। আমি গিয়ে তোকে কল করব। তারপর আদিরা মাহির কোন রাগ না মেনেই বেরিয়ে গেল। ফ্ল্যাট থেকে বেরিয়েই আদিরা লম্বা নিঃশ্বাস ছাড়ল। পুরোটা রাত সে ঠিকমতো ঘুমাতে পারেনি। তার বারবার অস্বস্তি হচ্ছিল। কিন্তু রিন্তি ও সাবিহা ঠিকই ভালোমতো ঘুমাচ্ছিল। ওদের যদি কোন সমস্যা না হয় তাহলে তার সমস্যা কেন হচ্ছে এটাই সে বুঝতে পারছে না। হোস্টেলে ফিরে আদিরা ব্যাগপত্র গুছিয়ে টিউশন পড়াতে যাবে বলে বের হয়েছে। স্টুডেন্টের বাড়ির পথটুকু সে হেঁটেই যায়। আজও যাচ্ছে, তখন হঠাৎ তার মনে হতে লাগলো কেউ তাকে অনুসরণ করছে। প্রথমে বিষয়টাকে মনের ভুল ধরে নিলেও কিছুক্ষণ পর তার মন ঘাবড়ানো শুরু করে। হাঁটতে হাঁটতে এই পর্যন্ত 3 বার পিছু ফিরে একই ব্যক্তিতে কখনো রাস্তার ধারে বসে থাকতে দেখেছে, আবার চায়ের দোকানে চিপসের প্যাকেট ধরে নাড়াচাড়া করতে দেখেছে, তো আবার অন্যদিকে ফিরে আকাশে আঙুল তাক করে কিছু করতে দেখেছে। বিষয়টা কি এতটাই কাকতালীয়? আদিরা নিজের পায়ের গতি বাড়িয়ে দিল। গলির মুখে ঢুকে স্টুডেন্টের বাড়ির গেইটে ঢুকে যায়। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি পান করে। সকালবেলা ঘুম থেকে উঠে মারুশাদ জানতে পারে আদিরা খুব ভোরে এখান থেকে চলে গেছে। ডাইনিং টেবিলে বসে নাস্তা করার সময় সাবিহা ও রিন্তি এই বিষয়েই কথা বলে চলেছে। খাওয়ার মাঝে মারুশাদ তাতে বিরক্ত হয়ে বলে উঠে, চুপচাপ খেতে পারো না? যে চলে গেছে তাকে নিয়ে এত কথা বলার কি আছে? রিন্তি ও সাবিহা চুপ হয়ে যায়। মাহি ইশারায় ওদের শান্ত হতে বলে। তারপর মাহি পরিস্থিতি ঠিক করতে তার ভাইকে বলে, দাভাই তোমার ডান হাতের ব্যথা কমেছে। মারুশাদ নিজের ডান হাত দেখিয়ে মাহিকে বলে, না হলে খাচ্ছি কিভাবে? মাহি দমে গেল। তারপর ফের বলে, না মানে আমি ভাবলাম হাতে তো ব্যথা পেয়েছিলে, একদিনে ঠিক হয়ে গেল। হু, চুপচাপ খা, তারপর ভার্সিটিতে যা। মাহি কিছুটা রেগে গেল। তারপর বলল,
তোর জন্য আমি আর চিন্তা করব না। দেখিস, ভালো কথা জিজ্ঞাসা করলেও খিটখিট করে। তোর বউ যে তোকে কিভাবে সহ্য করবে আমি এটাই ভেবে পাই না। মাহির রাগ দেখে মারসাদের হাসি পাচ্ছে, কিন্তু সে হাসল না। খাবারের শেষ অংশটুকু মুখে পুরে নেয়। তারপর খাওয়া শেষ করে পানি খেয়ে টেবিল ছেড়ে উঠতে উঠতে বলে, সেটা তোর চিন্তা করতে হবে না, আমারটা আমি বুঝে নিব। তুই নিজের চরকায় তেল দে। তারপর মারসাদ বেরিয়ে যায়। মাহি চোখ ছোট ছোট করে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। তারপর রিন্তি ও সাবিহাকে বলে, দেখলি কেমন মেজাজ তার? এইসব ওই আহনাফের সাথে চলার ফল। আমার দাভাই রাগী আমি জানি, কিন্তু সে আমাকে রাগাতো না। আহনাফের সাথে চলতে চলতে এখন সে আমাকেও রাগায়। উফ। সাবিহা ও রিন্তি মাহির রাগ দেখে হেসে ফেলে। রিন্তি বলে, তুই রাগিস বলেই রাগায়, তাছাড়া আহনাফ ভাইয়া শুধু তোকেই একটু রাগায়। এমনিতে সে তোর ভাইয়ের রাগ কমানোর দায়িত্বই পালন করে। তুই অযথাই ভুল বুঝিস। এই চুপ, ওই লোকের হয়ে সাফাই গাইবি না। চুপচাপ খা, তারপর ভার্সিটিতে যা। যেমন ভাই তার তেমন বোন। সাবিহা এটা বলতেই মাহি চোখ কটমট করে তাকায়। তারপর সাবিহা ভয় পাওয়ার ভান করে তাড়াতাড়ি খেতে থাকে। কিছুদিন পর আদিরা লাইব্রেরি বসে নিরিবিলি পড়ছে। বাহিরে মেঘের গুড়গুড় ডাক ও মুষলধারা বৃষ্টি। একটা মুগ্ধ করা পরিবেশ। লাইব্রেরি প্রায় ফাঁকা বললেই চলে। কয়েকজন আছে যারা কেউ টেবিলে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে, তো কেউ কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। রিন্তি ও সাবিহা আজ বৃষ্টির কারণে আলসেমি করে ভার্সিটিতে আসেনি। আর মাহি এসেও আহনাফের সাথে চলে গিয়েছে। তাই আদিরা লাইব্রেরি চলে এসেছে। আজকে মানুষজনও কম ভার্সিটিতে। আদিরা সকালে টিউশনে চলে গিয়েছিল, তারপর ভার্সিটিতে চলে এসেছে। হঠাৎ কেউ একজন এসে আদিরার হাত থেকে বইটা হুট করে নিয়ে নিল। তৎক্ষণাৎ আদিরা চমকে উঠল। চমকে উঠে পিছনে তাকাতেই দেখে মারসাদ এক হাত পকেটে গুজে আরেক হাতে বইটা নিয়ে দেখছে। চেহারাতে কাঠিন্য ফুটে আছে তার। আদিরা তা দেখে ভয় তো পেলই, সেই সাথে এটা বুঝতে পারছে না যে সে আবার কি করেছে। সে তো কয়েকদিন যাবৎ মারসাদের গণ্ডির ভেতরেও যায়নি। তাহলে নিজের মনের প্রশ্নে এতটাই ক্ষয়ে ছিল যে মারসাদ যে তার পাশের চেয়ারে বসে তার দিকে নিগুড় দৃষ্টিতে চেয়ে আছে সেটাও সে বুঝতে পারেনি। অতঃপর মারসাদ আদিরার চোখের সামনে তুড়ি বাজালে আদিরা সতর্ক হয়। মারসাদ আর কালক্ষেপণ না করে নিজের মনের প্রশ্ন যার জন্য এখানে আসা সেটা করেই বসে। ওই ছেলেটাকে? প্রশ্ন শুনে আদিরা খানিক বিভ্রান্ত হয়। সে জবাবের বদলে প্রশ্ন করে, কোন ছেলেটা ভাইয়া? মারসাদ ভ্রুকুঞ্চন করে ফেলে। তারপর ফের শুধায়, যেই ছেলেটা কয়েকদিন যাবৎ তোমার পিছু পিছু ভার্সিটি পর্যন্ত আসছে। আদিরা এবার বুঝতে পারে। সে নড়েচড়ে বসে মৃদু স্বরে বলে, আমি চিনি না ভাইয়া। তুমি যদি তাকে না চেনো তাহলে সে তোমার পিছু পিছু এতদিন যাবৎ আসছে কেন? আর তুমিও তাকে কিছু বলছো না কেন? মারসাদের কণ্ঠে যেন রাগের আভাস। আদিরা এক পলক মারসাদের চোখের দিকে চেয়ে আবার দৃষ্টি নিচু করে ফেলে। তারপর ভীতু স্বরে বলে, আমি জানি না উনি আমার পিছু পিছু কেন আসছে। জানবে না কেন? একটা ছেলে তোমাকে কন্টিনিউয়াসলি প্রতিদিন ফলো করছে আর তুমি জানো না সে তোমার পিছু পিছু কেন আসছে। এই বুদ্ধি নিয়ে তুমি চলাফেরা করো। কথাগুলো মারসাদ ধমকের সুরেই বলেছে। আজকের লাইব্রেরি প্রায় ফাঁকা ও বাহিরে বৃষ্টির ছন্দে হয়তো যে কয়েকজন আছে তারা শুনতে পায়নি। আদিরা মাথা নিচু করে চুপ করে আছে। বলার মতো কিছু তো পাচ্ছে না। মারসাদ আবার জিজ্ঞাসা করে, চুপ করে আছো কেন? বলো। আদিরা তোতলানো স্বরে বলল, ওই লোকটা তো আমাকে রাস্তাঘাটে কোনো রকম বিরক্ত করেনি, তাই আমি আগ বাড়িয়ে কিছু বলিনি। যদি আগ বাড়িয়ে কিছু বলতে যাই আর সে আমার কোন ক্ষতি করতে চায়, এজন্য কিছু বলিনি। মারসাদ চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে আদিরার মাথায় আলতো টোকা মেরে সতর্ক করে বলে, তুমি কি তোমাকে বিরক্ত করার অপেক্ষায় বসে থাকবে?
তারপর তুমি কিছু বলবে। এত বোকা কেন তুমি? চেনো না জানো না একটা ছেলে তোমাকে ফলো করছে, কোনো ভালো উদ্দেশ্য তো ফলো করছে না নিশ্চয়ই। আদিরা না বোধক মাথা নাড়ায়। মারুসাদ তারপর আর কিছু না বলে উঠে চলে যায়। আদিরা সেদিকে তাকিয়ে বুকে হাত দিয়ে লম্বা শ্বাস নেয়, যেন এতক্ষণ যাবৎ সে দম আটকে রেখেছিল। খোলা মাঠের শেষ প্রান্তে বৃষ্টির মধ্যে ভীষণ আনন্দে ভিজছে মাহি। মাহির থেকে একটু দূরে গাছের নিচে ছাতা মাথায় দাঁড়ানো আহনাফ। আহনাফ মোবাইলের ক্যামেরায় মাহির বৃষ্টিস্নাত হাস্যোজ্জ্বল কয়েকটা ছবি তুলে নিয়েছে। বৃষ্টির তেজ ক্রমাগত বাড়ছে। মাহি প্রায় 15-20 মিনিট যাবৎ ভিজছে। এবার আহনাফের মনে হলো মাহিকে ডাকা দরকার। মাহি চলে এসো, আর ভিজো না। না, মাত্রই তো বৃষ্টি ঠিকভাবে পড়ছে। আপনিও আসুন না, তুমি অনেকক্ষণ যাবৎ ভিজছ। চলে আসো এবার, পরে ঠান্ডা লেগে যাবে। লাগবে না। আপনার ঠান্ডা লাগবে বলেই তো আপনি ছাতার নিচে দাঁড়িয়ে আছেন। আমার ঠান্ডা লাগবে না। বাসায় গিয়ে 2টা প্যারাসিটামল খেয়ে নিব, আর কিছু হবে না। আহনাফ মোবাইলে সময় দেখল। তারা ঘুরতে বেরিয়েছে প্রায় 2 ঘন্টার মতো হয়ে গিয়েছে। মারশাদকে বলেছে একটু দরকারে যাচ্ছে, কিন্তু দরকারটা কি তাও বলেনি, আর মারশাদও জানতে চায়নি। মারশাদের মুখের অবস্থাও আজ তেমন ভালো ছিল না। আহনাফের মন বলছে তার এবার যেতে হবে। তাই আচমকা মাহির হাত ধরে টেনে হাঁটতে শুরু করে। মাহি তাতে ক্ষেপে গিয়ে আহনাফের হাতে আঘাত করতে করতে বলছে, আরে ছাড়ুন আমার হাত, আমি আরেকটু ভিজব। ছাড়ুন, চুপচাপ চলো। তোমার ভাই যেন কি করছে। দাভাই যা খুশি করুক, আপনি আমার হাত ছাড়ুন, আমি যাব না এখন। আহনাফ থামে। তারপর মাহিকে বলে, তুমি বুঝতে পারছো না মাহি, আমরা এসেছি 2 ঘন্টার মতো হয়েছে, কিন্তু তোমার ভাই একটা কলও করলো না আমাকে। কেন? দাভাই কি সারাদিন আপনাকে চোখে হারায় নাকি? তোমার দাভাই একটা ছেলেকে টার্গেট করে রেখেছে, আমাদেরকে মুখে না বললেও ওই ছেলেটার দিকে যেভাবে তীক্ষ্ণ দৃষ্টি সে দিচ্ছিল, আমি জানি না কি হয়। মাহি সন্দিহান হয়ে শুধায়, ছেলেটাকে? আর কি করেছে? ছেলেটার নাম তো জানি না, তবে ছেলেটা আদিরাকে কয়েকদিন যাবৎ ফলো করছে। মাহি ভাবনায় পড়ে গেল, আদিরাকে একটা ছেলে ফলো করছে কিন্তু সে জানে না, অথচ তার ভাই জানে। এই চিন্তা করতে করতে সে আহনাফ রিকশা ডাকলে রিকশাতেও উঠে পড়ে। বৃষ্টির মধ্যে ভার্সিটির মেইন গেটের কাছে বিশাল জটলা লেগেছে। ভার্সিটির ভিপি পদে দাঁড়ানো মারশাদ ইশরাক এক ছেলেকে উদম কেলানি দিচ্ছে, আর মারশাদের বন্ধু মৃদুল ও রিহান মারশাদকে থামাতে গিয়ে নিজেরাও 2-একটা খেয়ে মাটিতে পড়ে গেছে, তারপর আবার উঠে ধরতে যাচ্ছে। রবিন ভয় একটু দূরে দাঁড়িয়ে বারবার আহনাফের নাম্বারে কল লাগাচ্ছে। এদিকে আহনাফ রিকশায় থাকার কারণে পকেট থেকে ফোন বের করতে কিছুটা দেরি হয়। ফোন বের করে দেখে রবিন তাকে 4-5 বার কল করেছে। আহনাফ তা দেখে চিন্তায় পড়ে গেল। অতঃপর সময় নষ্ট না করে দ্রুত রবিনকে কল করে। রবিন কল রিসিভ করেই বলা শুরু করে, জলদি মেইন গেইটের কাছে আয়, এখানে মারশাদ মারামারি শুরু করে দিয়েছে। আহনাফ আতকে উঠে। সে প্রশ্ন ছুড়ে, মারামারি শুরু করে দিয়েছে মানে? কার সাথে? সাগরের সাথে? আরে না, সাগর না, জানি না কার সাথে একটা ছেলেকে হঠাৎই মারতে শুরু করেছে। মৃদুল রিহান থামাতে গিয়েও মাইর খেয়ে এসেছে। দোস্ত তুই তাড়াতাড়ি আয়, তুই ছাড়া মারশাদকে কেউ থামাতে পারবে না। আমার ভয় করতেছে পুলিশ কেস না হয়ে যায়, প্লিজ তাড়াতাড়ি আয়। আহনাফ দ্রুত বলে, আসছি আমি। তারপর আহনাফ ফোন কেটে রিকশাওয়ালা মামাকে বলে, মামা মেইন গেটের দিকে তাড়াতাড়ি নেন, তাড়াতাড়ি। আহনাফকে হঠাৎ এত বিচলিত হতে দেখে মাহি সন্দিহান হয়ে যে শুধায়, কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? কি হয়েছে সেটা সেখানে গেলেই বুঝতে পারবা। তোমার ভাই কি আমাকে একটু শান্তি দেয়? 2টা ঘন্টা হয়নি আর সে, উফ মামা তাড়াতাড়ি চালান না। আহনাফের অস্থির অবস্থা।
রিকশাওয়ালা মামা জবাবে বলেন, মামা এটা রিকশা, এটা কোন প্লেন না যে আমি উড়াইয়া লইয়া যামু, আমি চট্টগ্রামের ভাষা জানি না, তাই লোকাল রিকশাচালকরা যেভাবে বলে সেভাবে দিলাম। আহনাফ সময় গুনছে আর মাহি এদিকে চিন্তিত তার ভাই আবার কি করে বসেছে। মারসাদের মার আমারির ঘটনার কথা পুরো ভার্সিটিতে ছড়িয়ে পড়েছে। আদিরা ব্যাগ গুছিয়ে লাইব্রেরি থেকে বেরোনোর সময় দুইটা মেয়েকে বলতে শুনেছে, মারসাদ ভাইয়া কি করেছে জানিস? মেইন গেইটের কাছে একটা ছেলেকে ইচ্ছে মতো মারছে, তার বন্ধুরাও তাকে আটকে রাখতে পারছে না। কিন্তু কেন মারছে? হঠাৎ করে কাউকে অযথা মারবে কেন? কি জানি, আমার তো ভয় হচ্ছে পুলিশ না এসে পড়ে দু একজনকে বলতে শুনলাম যে পুলিশ কেস হয়ে যেতে পারে যেভাবে মারছে। চল তো দেখে আসি। এই বৃষ্টির মধ্যে ভার্সিটিতে এসব ঝামেলা কি ভালো লাগে বল? মেয়ে দুটো চলে যায়। আদিরা কথাগুলো শুনে কেমন ঘাবড়ে যায়। তার ভয় হচ্ছে মারসাদ আবার ওই ছেলেটাকে মারছে না তো? কিছুক্ষণ আগেই তো মারসাদ তার কাছে এসে ওই ছেলেটার সম্পর্কে জানতে চাইল, তারপর রেগে বেরিয়ে গেল। যদি সত্যি সত্যি মারসাদ ওই ছেলেটাকেই মারে তাহলে? ভীষণ ভয় পেয়ে গেল আদিরা। তাড়াতাড়ি করে ছুট লাগালো সেদিকে। মারামারি এক পক্ষের বললে ভুল হবে, দুই পক্ষেই চলছে। শুরুটা মারসাদ করেছে, তবে ওই ছেলেটার অবস্থা বেহাল। ছেলেটাকে রাস্তায় ফেলে তাকে ইচ্ছে মতো মারতে মারতে মারসাদ বলছে, আর কোনো মেয়েকে ডিস্টার্ব করবি? বল, কথা বলিস না কেন এখন? অচেনা মেয়েদের ফলো করবি আর? ছেলেটা হাত যোগ করে ইশারায় মাথা নাড়াচ্ছে, কিন্তু মারসাদ তাতে সন্তুষ্ট হতে পারছে না। এরই মধ্যে আহনাফ এসে বৃষ্টির মধ্যে রিকশা থেকে নেমে দৌড়ে মারসাদকে ঝাপটে ধরে আটকায়। মৃদুল ও রিহান ছেলেটাকে উঠায়। ছেলেটা উঠে বসে ওদেরকে ঝাড়া দিয়ে ফেলে অকথ্য গা লাগা লহু মকি দিয়ে কোনোমতে পালিয়ে যায়। মারসাদ আবারও তেড়ে যাচ্ছিল, কিন্তু আহনাফ টেনে ধরে রাখে। আদিরা মানুষের ভিড়ের মাঝে লুকিয়ে এই অবস্থা দেখে ভয় কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। তারপর কিছুটা দূরে মাহিকে দেখে মাহির কাছে ছুটে যায়। মাহি আদিরাকে দেখে বিচলিত হয়ে বলে উঠে, কি যে হচ্ছে আদু? আমি কিছু বুঝতে পারছি না। দাভাই কেন ছেলেটাকে এভাবে মারল? এখনো যেভাবে রেগে আছে, জিজ্ঞাসা করলে কিছু বলবে না। তুই এখানে ছিলি, শুনেছিস কিছু? জানিস কিছু? আদিরা উত্তরে কি বলবে ভাবছে। তখন পাশ থেকে একটা মেয়ে বলে উঠে, আরে মাহি, এটা একটা মেয়ে ঘটিত বিষয়। তোমার দাভাই একটা মেয়ের জন্য ওই ছেলেটার গায়ে হাত তুলেছে। ছেলেটার কি যে বাজে অবস্থা করেছে, ছেলেটা নাকি একটা মেয়েকে ডিস্টার্ব করত, তাই। এখন যদি ছেলেটা গিয়ে পুলিশ কমপ্লেন করে তাহলে কি ওই মেয়েটা আসবে তোমার দাভাইকে বাঁচাতে? মাহি শুনে চিন্তায় পড়ে গেল। আদিরা ভাবল মাহিকে বিষয়টা জানাবে, তাই বলল, মাহি আমার সাথে একটু একটু আয় না। তোর আবার কি হয়েছে? আয় না বলছি। তারপর আদিরা মাহিকে নিয়ে একটু দূরে গিয়ে লাইব্রেরির ঘটনাটা বলে। ওই ছেলেটা যে কিছুদিন যাবৎ আদিরাকে বিরক্ত করছে তাও বলে। সব শুনে মাহি মাথায় হাত দিয়ে বলে, এত বোকা কেন তুই? আহনাফ আমাকে একটু আগে বলেছিল তোকে একটা ছেলে কিছুদিন যাবৎ ফলো করছে, কিন্তু আমার ধারণার বাইরে ছিল যে দাভাই ওই ছেলেটাকেই এভাবে মারল, তার উপর তোকে একটা ছেলে বিরক্ত করছে, অথচ আমি জানি না হচ্ছেটা কি। আদিরা ভীতু স্বরে বলে, আমি জানি না, আমি তো কাউকেই বলিনিম। তোর ভাইয়া কিভাবে জেনেছে আমি সেসব জানি না। উনি আমাকে একটু আগে লাইব্রেরি ছেলেটার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, কিন্তু এখন যে উনি এসব ঘটিয়ে বসবে এটা আমি ঘুণাক্ষরেও ধারণা করিনি। যদি ধারণা করতাম তাহলে আমি উনাকে আটকানোর চেষ্টা তো করতাম। এখন আর বলে কি হবে? আর তুই রাস্তাঘাটে চোখ কান খোলা রেখে চলবি, সাবধানে থাকবি। বিপদ তো বলে কয় আসে না। হয়তো ছেলেটা সুযোগের অপেক্ষা করছিল, সুযোগ পেলেই তোর সাথে খারাপ কিছু করতে পারত।
আদিরা বুঝতে পারে তাকে আরো সতর্ক হয়ে থাকতে হবে। তার উপর আজকের ঘটনার পর না জানি কি হয়। আহনাফ রিহানরা মারশাদকে নিয়ে যাচ্ছে মাহি ও আদিরার সামনে দিয়ে। মাহি ও আদিরার হাত ধরে টেনে ওদের পিছু পিছু যাচ্ছে। মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পর মারশাদের ফার্স্ট এইড করা হচ্ছে আর মাহি ব্যাকুল হয়ে তার ভাইয়ের কোথায় কোথায় কেটেছে তা দেখতে ব্যস্ত। আর আদিরা ভয় চোরা চোখে মারশাদের দিকে তাকায়। আদিরা মারশাদের দিকে তাকাতেই দেখে মারশাদ তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে, যেন চোখ দিয়েই সে আদিরাকে ভস্ম করে দেবে। শুকনো ঢোক গিলে আদিরা। ফার্স্ট এইড করার পর সবাই মেডিকেল সেন্টার থেকে বের হচ্ছে, তখনই বাইরে পুলিশ দেখতে পায়। পুলিশ বলে, মিস্টার মারশাদ ইশরাক, আপনাকে ভার্সিটি ক্যাম্পাসে নাশকতা ছড়ানোর জন্য আমাদের সাথে যেতে হবে। আপনার নামে কমপ্লেন করা হয়েছে। পুলিশের কথা শুনে মারশাদ ছাড়া বাকি সবাই চমকে উঠে। আহনাফ বলে, স্যার আপনার কোথাও ভুল হচ্ছে। মারশাদ শুধু শুধু ছেলেটাকে মারেনি, ছেলেটার দোষ ছিল। ছেলেটা একটা মেয়েকে। সেই সব পুলিশ স্টেশনে গিয়েই শোনা যাবে। এখন মিস্টার মারশাদ ইশরাককে আমাদের সাথে যেতে হবে, তারপর বোঝা যাবে কি হয়েছে বা হবে। আমাদেরকে আমাদের ডিউটি করতে দিন। পুলিশের কথা শুনে মৃদুল ও রিহান কিছু বলতে নিলে মারশাদ ইশারায় ওদেরকে থামতে বলে। তারপর পুলিশকে বলে, চলুন অফিসার। অতঃপর মারশাদকে পুলিশ সাথে করে নিয়ে যায়। মারশাদকে যখন পুলিশ সাথে করে নিয়ে যাচ্ছে তখন মাহি আদিরাকে ফিসফিস করে বলে, দেখ আদু, আমার দাভাইকে এবার পুলিশ নিয়ে যাচ্ছে, তোকে এবার কিছু বলতেই হবে। আদিরা ঢোক গিলে বলে, বলবো তো, কিন্তু পুলিশ কি আমার কথা বিশ্বাস করবে? আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি এজন্যই কাউকে কিছু বলতে চাইনি। প্রমাণ থাক বা না থাক, তুই এখন পুলিশকে বলবি ওই ছেলেটা তোকে বিরক্ত করত, তার জন্য তুই দাভাইকে বলেছিস। তারপর দাভাই ছেলেটাকে শায়েস্তা করেছে। তারপর আদিরা পুলিশকে ডাক দেয়, স্যার আমি কিছু বলতে চাই। পুলিশ অফিসার থামেন। তারপর বলেন, আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। এখন আমাদেরকে আমাদের ডিউটি করতে দেন। তারপর পুলিশ মারশাদকে নিয়ে চলে যায়। পুলিশ যাওয়ার পর আহনাফ এসে আদিরাকে বলে, ওই ছেলেটা তোমাকে ঠিক কবে থেকে ফলো করে তুমি বলতে পারো? আদিরা বলে, যেদিন আমরা মাহির সাথে রাতে থেকেছিলাম তার পরদিন যখন আমি সকাল সকাল চলে এসে স্টুডেন্টের বাসায় পড়াতে যাচ্ছিলাম তখন ওই ছেলেটা আমাকে ফলো করা শুরু করে। এর আগে আমি ছেলেটাকে কখনো দেখিনি। ওকে, এটাই তুমি পুলিশকে বলবে। আদিরা হ্যাঁ বোধক মাথা নাড়ায়। তারপর ওরা পুলিশ স্টেশনে যায়। এদিকে সাগরের কানে যখন পুলিশের খবরটা আসে তখন সাগর অট্টহাসিতে ফেটে পড়ে সাগর বলে, পুলিশ তো মারশাদকে নিয়ে গেছে, কিন্তু এখন ওই ছেলেটার খোঁজ পেলেই হলো। ওই ছেলেই পারবে মারশাদের অহংকার শেষ করতে। এই স্বপন খোঁজ কি পেয়েছিস? স্বপন বলে, দাঁড়ান ভাই, নিলয় ভাই তো গেছে, সাথে রাকিব মনিরও গেছে। কল কইরা দেখি। স্বপন কল করতে নিবে তার আগেই একটা কণ্ঠস্বর শোনা যায়, কল করতে হবে না স্বপন, আমরা চলে এসেছি, ওই ছেলেটাকেও নিয়ে এসেছি। সাগর নিলয়ের কণ্ঠ শুনে উঠে বসে। নিলয় রাকিব ও মনিরের সাথে আরেকটা ছেলে। ছেলেটার হাল দেখেই বোঝা যাচ্ছে এটাই ওই ছেলে। সাগর ছেলেটাকে জিজ্ঞাসা করে, নাম কি তোর? ছেলেটা জবাবে বলে, দেলোয়ার হোসেন। সাগর আবার জিজ্ঞাসা করে, তোকে ওই মারশাদ আসলে মারলো কেন? কি করেছিলি? আমি কিছু করি নাই, ওই হার আমি আমারে হুদাই মারছে। দেলোয়ার ছেলেটা ফ্লোরের দিকে চঞ্চল দৃষ্টি রেখে কথাটা বলে। সাগর উঠে দেলোয়ারের কাছে আসে। তারপর হুট করে ছেলেটাকে সপাটে একটা চড় মেরে বলে, আমাকে কি তোর বলদ মনে হয়? তুই বললি আর আমি বিশ্বাস করে ফেললাম।
তুই কিছু করিস নাই, তারপরও মা এবং ইর খাইছিস মারসাদ। তোরে মারোছে মারসাদ, কাউরে শুধু শুধু মারবে। তোর এই বয়ান পুলিশে বিশ্বাস করলেও এই সাগর বিশ্বাস করে না। শোন, পুরা ক্যাম্পাস জানে মারসাদের চির প্রতিদ্বন্দ্বী এই সাগর। তারপরও আমি জানি মারসাদ কেমন। ও রগজটা কিন্তু অন্যায় সহ্য করে না, আর এই জন্যই ওরে আমার পছন্দ না। দেলোয়ার গালে হাত দিয়ে নিচের দিকে চেয়ে ফুঁসছে। সাগর এবার দেলোয়ারের দুই গালে এক হাত দিয়ে চেপে ধরে মুখটা উঁচু করে। তারপর বলে, সত্যি কথা বল, আর তুই আমাদের হয়ে কাজ কর, তাহলে দেখবি তোরও লাভ আমাদেরও লাভ। তুই যেটা করতে চাইছিলি সেটাও পাবি, আর মারসাদের উপর প্রতিশোধও নিতে পারবি। দেলোয়ার সাগরের মুখের দিকে চেয়ে থাকে। সাগরকে দেখে দেলোয়ারের মনে হচ্ছে তার মতোই, তাই সে বলে, আমি কয়েকদিন ধইরা একটা মায়ারে ফলো করতেছি, আমার ওরে ভাল লাগছে। মায়াটা এইখানেই পড়ে। সাগর দেলোয়ারকে ছেড়ে দিয়ে নাক ছিটকে বলে, মেয়ের খ অপ্পর হলে সেটা ভার্সিটি পর্যন্ত কেন আনলি? রাস্তায় তো ছিল, তো বল কোন মেয়ে, নাম কি, কোন ডিপার্টমেন্ট, কোন ইয়ার? জানি না আমি কিছু। ওই মায়ারে ফলো করতাম, আর ওই মায়ারে আমি আমার এলাকায় সেই দিনই প্রথমবার দেখছি। আর ওই মার্শাদরে তো প্রায় দেখি আমার এলাকাতেই থাকে, ওর বইনেও থাকে জানি। আমি তো ওর বইনের দিকে নজর দেই নাই, তারপরও হার আমি আমারে পিটাইছে। হয়তো মেয়েটা মারসাদের কাছে কমপ্লেন করেছে। ক্যাম্পাসে কোনো কিছু হলে সবাই তো ওর কাছেই যায়। আচ্ছা সেসব বাদ দে, এখন তুই আমার সাথে পুলিশ স্টেশনে চল। দেলোয়ার কিছুটা ভয় পেয়ে যায়। সে বলে, না না, আমি পুলিশের কাছে যাবো না। এবার নিলয় বলে উঠে, কেন পুলিশের কাছে যাবি না কেন? যামু না কইছি, যামু না। রাকিব বলে, তুই কি চোর গোয়েন্দা? দেলোয়ার চুপ করে থাকে। সাগর কিছু একটা ভেবে বলে, শোন, কিচ্ছু হবে না। তুই গিয়ে অ্যাটেম্পট টু মার্ডার কেস করবি, আর তুই যদি সামান্য চোর নডাও হোস তাতে সমস্যা নেই, আমরা আছি তো। তারপর ওরা দেলোয়ারকে রাজি করিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ স্টেশনে গিয়ে আদিরা পুলিশ অফিসারকে সবটা বলে। সব শুনে পুলিশ অফিসার বলেন, দেখুন ম্যাম, আমি আপনার অভিযোগটা বুঝতে পারছি। রাস্তাঘাটে এখন অনেক লাফা অঙ্গারা ঘুরে বেড়ায়, যারা মেয়েদেরকে বিরক্ত করে। কিন্তু একটা ভার্সিটি ক্যাম্পাসে এভাবে মারামারি করাটা তো ঠিক না। এখন যাকে মারা হয়েছে সে যদি এসে মা অর্ডার কে শ দেয়, তাহলে আপনি এই ভোটি জিঙের কে শ দিলেও মা অর্ডার কে শত। আমার গানের পরিধি সীমাবদ্ধ। ভুল হলে কমেন্টে জানিয়ে দিবেন। মৃদুল বলে, স্যার এখন আমরা কি করতে পারি? উকিল ধরে দেখুন কি করতে পারেন। আমরা আমাদের ডিউটি করছি। জামিনে তাকে বের করতে পারবেন, কিন্তু মা অর্ডার কেসের মামলা হলে কোর্ট পর্যন্ত যাবে। তখনই সাগররা দেলোয়ারকে নিয়ে পুলিশ স্টেশনে প্রবেশ করে। তারপর সাগর উচ্চস্বরে বলে উঠে, মা অর্ডার কে সৈত অফিসার একটা ছেলেকে ভার্সিটি ক্যাম্পাসের গেইটের কাছে জনসম্মুখে বেধড়ক মারপিট করে বেহাল অবস্থা করাকে আর কি বলে? আপনি দেখুন ছেলেটার অবস্থা, ছেলেটার কি দোষ ছিল? সে তো কারো কোন ক্ষতি করেনি। দেলোয়ারকে দেখেই মারসাদ জেলের ভেতরের রড খিচে ধরে। রবিন মারসাদকে ইশারায় শান্ত হতে বলে। পুলিশ অফিসার সাগরকে উদ্দেশ্য করে বলে, আপনি কে? আমি যেই হই অফিসার, আমার পরিচয় কি? আমার ভার্সিটির ক্যাম্পাসের গেইটে একটা বাইরের ছেলেকে বেধড়ক ভাবে আমারই ব্যাচমেট এভাবে মারবে, সেটা আমার জন্য লজ্জাকর। ছেলেটা এসে আমার কাছে বিচার চেয়েছে। এখন আমি তো আর পুলিশের ঊর্ধ্বে না, তাই আমি ছেলেটাকে নিয়ে পুলিশের কাছে এসেছি। আপনারাই এর বিচার করবেন। মারসাদের বন্ধুমহল সাগরের হঠাৎ এই পরিবর্তন দেখে হা হয়ে গিয়েছে। রিহান তো মৃদুলকে চিমটি কেটে নিশ্চিত হতে চাইছে, বদলে সে মৃদুলের একটা চাটাও খেয়েছে। পুলিশ অফিসার বলেন, আপনি ভালো কাজ করেছেন।
আপনার বন্ধুও যদি এই কাজটা করত তাহলে হয়তো আজকে তিনি জেলের ভিতরে থাকতেন না। পুলিশের কথা শুনে সাগর মারসাদের দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসে। সন্ধ্যার পর মারসাদের বাবা আরশাদ খান ছেলের জন্য উকিল ঠিক করে জামিনের ব্যবস্থা করেন। তারপরই মারসাদকে ছাড়া হয়। পুলিশ মারসাদকে বলেন, দেখুন মিস্টার মারসাদ, আপনি হয়তো একটা মেয়ের সম্মান বাঁচাতে মারামারি করেছেন, কিন্তু আপনার নামটা আইনের খাতায় উঠে গেছে। তাই বলবো এসবে আর জড়াবেন না। মিস আদিরাকে যেন দেলোয়ার আর বিরক্ত করতে না পারে সেটা আমরা দেখব। তাছাড়া দেলোয়ারের নামে 2-3টা চুরি ছিনতাই এসবের কেসও আছে। সেও জামিনে ছাড়া পাওয়া আবার যে লও খেটেছে। এবারও যদি দেলোয়ারের বিরুদ্ধে সঠিক প্রুফ পেতাম তবে তাকে জেলে ভরতাম, কিন্তু এবার আমরা কোনো প্রুফ পাইনি। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? মারসাদ সব শুনে চুপ করে রইল। কিছু ভাবছে সে। আহনাফ বিষয়টা লক্ষ্য করে পুলিশকে বলে, জি অফিসার, আমরা বুঝতে পারছি। ধন্যবাদ অফিসার। তারপর আহনাফ মারসাদের হাত ধরে বাকিদের নিয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। বাইরে আসতেই মারসাদ আহনাফের হাত ছেড়ে বলে, তোরা যা, আমি যেতে পারবো। মৃদুল বলে উঠে, না বাবা না, তোকে একা ছাড়। এহপা গলা কুকা মরাইছে নাকি? যা করছো তুমি মাফ চাই। আপনেরে আমরা আপনার বাসায় দিয়ে আসমু, আর মাহিরে বলে আসমু যেন তোর রুমের বাহিরে তালা লাগায়। রিহানও তাল মেলায় সাথে। আমি আর মৃদুল যদি তোকে হুট করে গেইটের বাহিরে দিকে যেতে না দেখতাম তাহলে তুই আরো আগেই ছেলেটারে মেরে ফেলতি, আমরা দেখেও তোরে আটকাতে পারিনি। এত রাগ কেন তোর? রবিন কিছু একটা চিন্তা করে বলে ফেলে, তুই কি আদিরাকে পছন্দ করিস? কথাটা বলা মাত্রই মারসাদ ধারালো দৃষ্টিতে তাকায় রবিনের দিকে। রবিন মৃদুলের পিছনে গিয়ে খানিক আড়ালে দাঁড়িয়ে কাচুমাচু করে বলে, না মানে এর আগেও তো কয়েকজন মেয়ে তোর কাছে এসে কোনো ছেলেই ভোটি জিং করেছে বলে বিচার দিয়েছিল। তুই তো তাদেরও বিচার করেছিস। ছেলেগুলোকে তোর কাছে ডেকে এনে 2-3টা থাপ্প র দিয়ে কান ধরে মাফ চাইছিস, কিন্তু এবারেটা একটু বেশি হয়ে গেল বলে বললাম, আর কিছু না। রবিনের পুরো কথা শুনে আহনাফ, রিহান, মৃদুল তিনজনই মারসাদের দিকে সন্দিহান দৃষ্টিতে চেয়ে আছে। মারসাদ সবার এমন করে তাকানো দেখে ভ্রু কুঁচকে ফেলে। তারপর বলে, তোরা সবসময় 2 কদম বেশি বুঝিস আর ফাল অত বকবক করিস, যা এখান থেকে। তারপর নিজেই ওদের রেখে হনহনিয়ে বেরিয়ে যায়। মারসাদ যাওয়ার পর রিহান বলে, ডাল মে কুচ তো বহুত বড়া কালা হে। আহনাফও বলে, আদিরাও বলছিল আহনাফ নিজে লাইব্রেরি গিয়ে ওর কাছ থেকে জানতে গিয়েছিল। আদিরা বিচার দেয়নি। তার মানে? 4 বন্ধু একযোগে হেসে উঠে। আদিরা জানালার ধারে নিজের পড়ার টেবিলের চেয়ারে বসে আছে। পড়ার টেবিলের চেয়ারে বসে থাকলেও সে কিন্তু পড়ছে না। সামনে বই খোলা, দক্ষিণা জানালা দিয়ে মৃদুমন্দ বাতাসে তার খোলা চুলগুলো আপনমনে উঠছে। আর এদিকে আনমনা আদিরা গালে হাত দিয়ে আধারিয়া অম্বরে নির্নিমেষ চেয়ে আছে। তার হৃদয়পটে বারবার আজকের ঘটনা ভেসে উঠছে। একবার মা রামারির ঘটনা তো আরেকবার লাইব্রেরির ঘটনা, আবার মেডিকেল সেন্টারে মারসাদের সেই তীক্ষ্ণ ধারালো দৃষ্টি। আদিরা কিছুতেই এগুলো থেকে নিজের মনকে বের করতে পারছে না। পড়াতেও মন সংযোগ করতে পারছে না। বুক ধড়ফড় করছে তার। মন কেমন অস্থির লাগছে। মারসাদের সেই ধারালো দৃষ্টি, লাইব্রেরি, তার দিকে ঝুঁকে আসা, সব কেমন তার কাছে তালগোল পাকিয়ে যাচ্ছে। আকাশ দেখতে দেখতেই গলা শুকিয়ে গেছে তার। তাড়াতাড়ি করে বোতল থেকে 3 ঢোক পানি খেয়ে জানালার দিকে তাকাতেই নিচের রাস্তায় কাউকে দেখতে পায়। প্রথমে ঠিকভাবে খেয়াল না করে বোতলের মুখ লাগিয়ে বোতল রাখতে নিলে তার মন তাকে সাবধান করে। দ্রুত আবার জানালার দিকে তাকাতেই দেখে নিচে কেউ নেই। একটা রিকশা চলে গেল। আদিরা বুকে হাত দিয়ে লম্বা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে জোর করে বইয়ের দিকে মনোযোগ দিল। এদিকে মারসাদ মোটা বৈদ্যুতিক খুঁটির পেছনে পাশ হয়ে নিজেকে আড়াল করে রেখেছে।
সেখান থেকে আরেকবার উকি দিয়ে দেখে আদিরা এখন পড়ছে। মারসাদ বেশ বিরক্ত হল। নিজে নিজেই বলছে, সবগুলো জানালা খুলে রেখে কে পড়তে বসে? রাস্তা থেকে তো রুমের ভেতরে কেউ এখানে বসা সবই দেখা যায়, এই মেয়েটার বুদ্ধি হবে না। মারসাদ কিছু একটা ভাবল। তারপর রাস্তায় এদিক সেদিকে তাকিয়ে একটা ঢিল উঠিয়ে আদিরার জানালা বরাবর ছুঁড়ল। ঢিল ছুঁড়ে তৎক্ষণাৎ মারসাদ কিছুটা দূরে গিয়ে লুকালো। আদিরা হঠাৎ জানালা দিয়ে পড়া টেবিল ঢিল আসা দেখে থতমত খেয়ে ঘাবড়ে যায়। ঢিল আসা দেখে আদিরার পাশের বেডের মেয়েটা যে কিনা শুয়ে শুয়ে পড়ছিল সেও উঠে বসে। সে বলে, হঠাৎ কে রুমের ভেতর এভাবে ঢিল ছুঁড়ল? আজব মানুষ তো, ঢিল ছুঁড়ল কে? মেয়েটার কথা শুনেও রুমে থাকা আরো 2 জন মেয়েও আদিরার কাছে এগিয়ে আসে। আদিরা বলে, আমি তো জানি না, আমি তো পড়ছিলাম। হঠাৎই ঢিলটা আমার টেবিলে এসে পড়ল। আদিরা সামান্য উকিঝুঁকি দিয়ে, রাস্তায় তো এখন কাউকে দেখা যাচ্ছে না, কোনো এক অসভ্য ছেলেই হবে ম্যানারলেস একটা মেয়ের জানালার দিকে কেউ এভাবে ঢিল ছুঁড়ে। এই আদিরা তোকে যে রাস্তায় ফলো করত সেই ছেলেটা না তো আবার? আদিরা এবার আরো ভয় পেয়ে যায়। সে বলে, এভাবে বলো না আপু, হয়তো কোনো বাচ্চা এই কাজ করেছে। আদিরা, তুই নিজেকে সান্ত্বনা দিতে বাচ্চার অজুহাত টানিস না। এখন রাত 9টার মতো বাজে, এখন কোনো বাচ্চা বুঝি রাস্তায় থাকে? কোনো বকহাটেরই কাজ এগুলা। তুই জানালা বন্ধ করে রাখো। সবগুলো জানালা খুলে রাখিস কেন? একটা খুললেই তো হয়, বন্ধ কর। আদিরা ফটাফট সবগুলো জানালা বন্ধ করে পর্দা টেনে দিল। তারপর ওর রুমমেটরাও নিজেদের জায়গায় চলে গেল। কিন্তু আদিরার মনে ভয় যে ঢুকিয়ে দিয়ে গেছে, সে তো এখন ওই ছেলেটার কাজ ভেবেই বারবার ঘামছে। এদিকে মারসাদ বাঁকা হেসে নিজে নিজে বলে, ভীতু মেয়েকে ঠিক লাইনে আনতে ভয় যথেষ্ট, এখন থেকে আর সে রাতে সবগুলো জানালা খুলে রাখবে না। তারপর মারসাদ একটা রিকশা ডেকে উঠে বসল। রাত প্রায় 9:30টার দিকে মারসাদ তার বাসায় ফিরল। বাসায় ফিরেই দেখল মাহি একা না। মারসাদের মা, বাবা, বড় বোন, বোনজামাই সবাই বসা। মিস্টার আরশাদ খানের চোখে মুখে স্পষ্ট রাগ। মিলি তার বাবার রাগ দেখে ছোট ভাইকে বাঁচাতে আস্তে আস্তে উঠে এসে মারসাদের কান টেনে ধরল। তারপর বলল, এত পাজি কেন তুই? তোর এই মারামারি করার স্বভাবটা যাবে না নাকি? মারসাদ নিজের কান ছাড়ানোর প্রয়াসে বলে উঠে, আহা পিলি, আমার কান ছাড়। লাগছে? লাগুক, লাগার জন্যই তো তোর কান ধরেছি। তোর খবরটা শুনে আমরা কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। মা তো কেঁদে কেটেই শেষ, দেখ মায়ের মুখটা একবার। কিছুদিন আগেই হাত পা ভেঙে মায়ের কাছে গিয়েছিল, আজকে আরেকজনেরটা ভা অঙ্কে উদ্ধত হয়েছিস, তারপর পুলিশি কাণ্ড ঘটিয়েছিস। মারসাদ বলে, আমার রাগ উঠে গিয়েছিল। আর ওই ছেলেটা একটা মেয়েকে। মারসাদ তার কথার শেষ করার আগেই আরশাদ খান ধমকে উঠেন, চুপ করো তুমি। ওসব বিচার করার জন্য দেশে পুলিশ আছে। তোমাকে কেন ভার্সিটি ক্যাম্পাসে মারামারি করে একটা ছেলেকে আধমরা করতে হবে? ছেলেটা যদি আজকে মারা যেত তাহলে তুমি এখন এই সময়ে এইখানে থাকতে পারতে না, জামিনেও কিচ্ছু হতো না। মারসাদ চোখ নামিয়ে ফেলে। আরশাদ খান আবার বলেন, তুমি জানো তোমার এই ঘটনার জন্য আমার কতটা মানহানি হয়েছে? আমার পার্টির লোকেরাই আমাকে অন্য নজরে দেখছে। নিজের রাগকে কন্ট্রোলে রাখো। এভাবে সব জায়গায় নিজের এমন উদ্ধত আচরণ প্রকাশ করবে না। মারসাদ ছোট করে সরি বলে নিজের ঘরে চলে যায়। মিসেস মীরা স্বামীকে বলেন, ছেলেকে এখন এভাবে না বললেও পারতে। ছেলেটা নিজেও তো মার খেয়েছে। তুমি চুপ করো মীরা, তোমার অন্যায়ের উপর পর্দা ঢালার চেষ্টা করবে না। তাকে আমি সবসময় এপ্রিসিয়েট করি, কিন্তু তার এরকম উদ্ধত আচরণকে প্রশ্রয় দিব না। একটা ছোট ঘটনায় পুলিশের খাতায় সে নাম লিখিয়ে ফেলেছে, বুঝতে পারছো তুমি? মিসেস মীরা চুপ করে গেলেন।
মাহি ও মিলি এসে এবার তাদের বাবাকে সামলাচ্ছে। এদিকে মিলির স্বামী রাদীপ বসে বসে এই ফ্যামিলির সবকিছু অবজার্ভ করছে। সকাল সকাল স্টুডেন্টকে পড়ানোর জন্য রওনা করেছে আদিরা। রাস্তায় পথ চলতে চলতে মনের মাঝে ভয় ও শঙ্কা কাজ করছে তার। বিড়ালের শব্দ পেয়েও কয়েকবার শিউরে উঠেছে সে, যার দরুন বেশ কয়েকবার পিছনে ফিরেও কাউকে এরকম দেখতে পায়নি। তারপর আবার পথ চলতে শুরু করে। এবারেও আদিরা পেছনে ফিরে দেখে নিয়ে আবার সামনে ফিরেই ভীষণ ভাবে চমকে উঠে। সেই সাথে চিৎকার করে উঠে নিজেই নিজের মুখ চেপে ধরে। সামনে দাঁড়ানো মানুষটিও নিজের কান চেপে ধরেছে। সামনে দাঁড়ানো মানুষটি হচ্ছে মারোসাদ। মারোসাদ আদিরার এভাবে চিৎকার করে উঠাতে ধমকে বলে, চিৎকার করে উঠলে কেন? আমি বাঘনা ভাইয়ের লোক। আদিরা নিজের মুখ চেপে ধরা অবস্থাতেই তাড়াতাড়ি মাথা নাড়ে। মারোসাদ তারপর নিজেকে স্বাভাবিক করে এদিক সেদিকে একবার চেয়ে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? মারোসাদ প্রশ্নটা করে দেখে আদিরা তার দিকে নিষ্পলক চেয়ে আছে। মারোসাদ তা দেখে আদিরার চোখের সামনে তুড়ি বাজালে আদিরা থতমত খেয়ে নজর নিচু করে নেয়। মারোসাদ ফের বলে, এভাবে আমার দিকে তাকিয়ে না থেকে যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দাও। স্টুডেন্টের বাসায়। ওহ, চলো, বলেই মারোসাদ হাঁটা ধরল। আদিরা মারোসাদের নিঃসংকোচ সাথে চলতে চাওয়াতে যেন আরেক দফা ঝটকা খেল। ঠায় সেইখানেই দাঁড়িয়ে রইল। মারোসাদ কিছু দূর গিয়ে পিছনে ঘুরে দেখল আদিরা আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। মারোসাদ ফুস করে নিঃশ্বাস ছেড়ে পিছনে ফিরে গেল আদিরার কাছে। তারপর বলল, এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকলে কি তোমার স্টুডেন্টকে পড়ানো হবে? দেরি হচ্ছে না? আদিরার হুঁশ ফিরে সে তাড়াতাড়ি করে হাঁটা শুরু করে। মারসাদও আদিরার স্টুডেন্টের বাড়ি পর্যন্ত যায়। ভার্সিটির ক্যাম্পাসে আদিরা উদাসীন হয়ে বসে আছে। আর ওর পাশেই ওর 3 বান্ধবী কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। রিন্তি এবার আদিরাকে জিজ্ঞাসা করে, আদু আজ আবার ওই ছেলে বা কেউ তোকে রাস্তায় ডিস্টার্ব করেনি তো? আদিরা অন্যমনস্ক ছিল। সে আনমনেই বলে ফেলে, হ্যাঁ। সাবিহা, মাহি ও রিন্তি অবাক হয়। কাল এত মার খাওয়ার পরও ওই ছেলে আবার আদিরার পিছু নিয়েছে। মাহি প্রশ্ন ছুড়ে, আজ কিছু বলেছে? অসভ্যতামি করেছে? দাভাইকে বলতে হবে। ওই ছেলে একে তো বেহায়া আবার অতিরিক্ত সাহস দেখাচ্ছে। মাহির কথা শুনে আদিরা মনোযোগী হয়। সে পাল্টা প্রশ্ন করে বসে, কে? কার কথা বলছিস? আদিরার এহেন প্রশ্ন শুনে রিন্তি, মাহি ও সাবিহা একে অপরের দিকে তাকিয়ে ফের আদিরার দিকে সন্দিহান হয়ে তাকায়। সাবিহা জিজ্ঞাসা করে, কার কথা বলছি মানে? তুই কি আমাদের কোনো কথা শুনছিস? আদিরা দেখে তার 3 বান্ধবী তার দিকে কেমন করে চেয়ে আছে। সে হাসার চেষ্টা করে বলে, আসলে কালকের ঘটনাটা এখনো মাথা থেকে বের করতে পারিনি, তাই একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তোরা কি বিষয়ে কথা বলছিলি? মাহি প্রশ্ন ছুড়ে, তুই আগে এটা বল, কালকের মার খাওয়া ছেলেটা কি তোকে আজ কোনো রকম বিরক্ত করেছে? আদিরা না বোধক মাথা নাড়ে। তারপর বলে, বিরক্ত তো করেনি, কিন্তু আমার মন থেকে ভয় কমছে না। আমি কোনো রকম ঝামেলা চাইনি বলে বিষয়টা কাউকে জানাতে চাইনি। এখন প্রতিনিয়ত ভয় করছে ছেলেটা যদি প্রতিশোধ নিতে আমার সাথে খারাপ কিছু করতে চায়। কারণ আমার কারণেই তো সে মার খেয়েছে। আদিরা কথাটা বলে শেষ করতেই একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে, ঠিকই বলেছ, তোমার জন্য একটা ছেলে কালকে অযথা মার খেয়েছে এবং আরেকটা ছেলে অযথা জেলে গিয়েছে। পুলিশের খাতায় নাম লিখিয়ে এসেছে। আদিরা, মাহি, সাবিহা ও রিন্তি একযোগে পিছনে তাকিয়ে দেখে সামিরা দাঁড়ানো। সামিরা সাথে সামিরার আরেক বান্ধবীও। মাহি বিপরীতে কিছু বলতে নিলে সামিরা হাতের ইশারায় মাহিকে চুপ করতে বলে। তারপর সে বলে, নিজেকে খুব বোকা দামব ভাবে সবার সামনে প্রেজেন্ট করো, কিন্তু তুমি মোটেও ডাম্ব নও। ইউ আর সো ক্লেভার, ইউ নো। তারপর 2টো তালি দিল সামিরা। সামিরার এই তালি যে ব্যঙ্গাত্মক তা বুঝতে দেরি নেই কারোই।
মাহি এবার বলে উঠে, তুমি ওকে এভাবে বলতে পারো না সামিরা আপু। প্লিজ মাহি, আমার ও আদিরের কথার মাঝখানে তুমি কথা বলো না। তুমি শুধু তোমার বান্ধবীর উপরের ভোলাভালা রূপটাই দেখেছ। সে যে ভেতরে ভেতরে কতটা চালাক ও চতুর সেটা তুমি জানো না। তোমাদেরকে দেখায় সে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, কিন্তু মাছটাও সেই ভাজছে। রিন্তি ফিসফিস করে সাবিহাকে বলে, এই সামিরা আপু আদিরাকে কেন এত অপছন্দ করে? যখন তখন যেখানে সেখানে সে আদিরাকে কথা শোনাতে চলে আসে। সাবিহাও কণ্ঠস্বর নিচু করে বলে, আমার মনে হয় সে মনে করে আদিরা তার কাছ থেকে মারুশাদ ভাইয়াকে ছিনিয়ে নেবে, অথচ মারুশাদ ভাইয়া কখনো তার ছিলই না। তুইও সাবিহা, আদিরা মারুশাদ ভাইয়াকে জমের মতো ভয় পায়, আর তুই কি না বলছিস আদিরা সামিরা আপুর থেকে উনাকে ছিনিয়ে নেবে? আগে আদিরা মারুশাদ ভাইয়াকে ভয় পাওয়াটা কমাক, তারপর না হয় দেখা যাবে, বলেই মিটিমিটি হাসল রিন্তি। ওদিকে সামিরা আদিরার হাত ধরে টেনে তুলেছে। তারপর শাসানোর স্বরে বলে, তোমাকে বারবার বলেছি মারুশাদের থেকে দূরে থাকবে, তুমি কেন ওর কাছে যাওয়ার চেষ্টা করো? তোমাকে একই কথা বারবার কেন আমাকে বলতে হয়? এত বেহায়া কেন তুমি? লজ্জা করে না? আদিরার দৃষ্টি নত, তার চোখ ভর্তি অশ্রু জমে উঠেছে, যে কোনো সময় তা মাটিতে টুপ করে পড়বে। মাহি সামিরার এহেন আচরণে খুবই বিরক্ত। সে আদিরার হাত সামিরার থেকে ছাড়িয়ে নিয়ে কণ্ঠে বিরক্তি নিয়ে বলে উঠে, তোমার সমস্যা কি সামিরা আপু? তুমি কেন আদিরার পিছনে পড়ে আছো? আদিরা কার থেকে দূরে থাকবে আর কার কাছে থাকবে সেটা কি তোমাকে বলতে হবে? একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো না তুমি? আর আদিরা যদি আমার দাভাইয়ের কাছে থাকেও তাতে তোমার সমস্যা কি? সত্যি করে বলো তো, দাভাই কে হয় তোমার? আমার জানা মতে তুমি দাভাইকে পছন্দ করো, কিন্তু দাভাই তোমাকে পছন্দ করে না। তাই দাভাইয়ের সাথে কাছে পেছনে কে থাকবে না থাকবে সেটা তোমার দেখার বিষয় না। আদিরা সাবিহাকে জড়িয়ে কাঁদছে আর সামিরা ফুঁসছে। অতঃপর চিৎকার করে উঠে আর বলে, ওই থার্ড ক্লাস মেয়ের জন্য তুমি আমাকে ইনসাল্ট করছো? তুমি জানো না আমি কে? তুমি তো জানো তুমি কে। মাহির না জানলেও চলবে। কথাটা শুনে উপস্থিত সকলে পাশে ফিরে তাকায়। দেখে মারুশাদ ও তার বন্ধুরা আসছে। মারুশাদ ওদের কাছে এসে বলে, জানো তো তুমি কে? নাকি তোমার পরিচয়টা আমায় দিতে হবে? সামিরা ভ্রুকুটি করে কিছু বলতে আঙুল তুলে মুখ খুলবে তার আগেই মারুশাদ বলে, তুমি বাবার বিজনেস পার্টনারের মেয়ে। তবে আরেকটা পরিচয় হচ্ছে তুমি আমার মায়ের দূর সম্পর্কের বোনের মেয়ে। এটাই তো তোমার পরিচয়। আর কাকে যেন থার্ড ক্লাস বললে? কামন সামিরা, কথায় কথায় সবার ক্লাস বিচার করতে কেন যাও? তোমার নিজের ক্লাস তুমি জানো তো? তোমার নিজের ক্লাস জানলেই হবে। অন্য কেউ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাস সেটা তোমার জানতে হবে না। সামিরা হতবাক হয়ে মারুশাদের দিকে চেয়ে আছে। মারুশাদ তাকে এভাবে বলবে তা সে কল্পনাও করেনি। এভাবে অপমান করলো তাকে। রাগে তার চোখ জ্বালা করছে। আদিরার দিকে তাকিয়ে তার রাগ আরো বাড়ছে। সে রাগান্বিত কণ্ঠে বলে উঠে, কাজটা তোমরা ভালো করলে না। আমাকে এভাবে অপমান তোমরা করতে পারো না। তোমাকে ভালোবাসি বলেই আমি। হোল্ড অন, তুমি আমাকে ভালোবাসতেই পারো, এতে আমার তো কিছু যায় আসে না। কিন্তু তুমি আমার কারণে আরেকটা নিরপরাধ মেয়েকে মুখে যা আসবে মনে যা আসবে তাই বলে বসবে, এইটা করার রাইটও তোমার নেই। কেউ চুপ করে আছে বলে তাকে সব সময় কথা শোনাবে এই ধরনের মানসিকতা রাখতে পারে এমন মেয়ে যে কাউকে ভালোবাসতে পারে সেটাই তো বিশ্বাস হয় না আমার। প্লিজ সামিরা, তোমার এই ভালোবাসা তুমি তোমার কাছেই রাখো, তোমার মধ্যে রাখো। এগুলো মানুষের সামনে প্রকাশ করতে যেও না, নয়তো কিছুদিন পর লোক তোমাকেই বেহায়া বলবে। কথাগুলো শুনে সামিরার চোখ দিয়ে জল গড়াচ্ছে। সে কাঁদতে কাঁদতে ছুটে সেখান থেকে চলে যায়। সামিরার পিছু পিছু সামিরার বান্ধবীও চলে যায়। মারুশাদ এবার এগিয়ে গিয়ে মাহিকে বলে, তোর বান্ধবীকে নিয়ে অডিটোরিয়ামে আয়।
জলদি আসবি। তারপর মার্শাদও সেখান থেকে চলে যায়। চলবে ইনশাআল্লাহ। ভুল ত্রুটি